ফিল্ম কানেকশন যদি বলে এক কথায় মনে পড়ে আমার দিদার সাথে সিক্রেট এসকেপেড, সিক্রেটলি মুভি আউটিংস আমার দিদার সাথে। সো আমার মাদার মানে ফিমেল ইনফ্লুয়েন্স হ্যাজ বিন ভেরি স্ট্রং ইন মাই লাইফ। মা, দিদা, ইভেন মাই ফ্যামিলি হ্যাজ বিন এ মেট্রিয়ার্ক ওরমভাবে দেখতে গেলে। মানে তো আমি বললাম না, আই হ্যাভ টু টেক দিস রিস্ক, ইটস ওয়ান লাইফ, আই ডোন্ট ওয়ান্ট টু রিগ্রেট আফটার 10 years। আমি বলতে চাই আমাদের বাংলা অ্যাক্টার্সরা দে আর সো আমাদের টেকনিশিয়ান, আমরা সবাই উই আর সো এফিশিয়েন্ট। হ্যাঁ, প্রত্যেকটা টাইম এটা হিট মি ভেরি হার্ড, বাট আমি এটাও বলবো যে আমি এইগুলো না ঘটলে আমি বুঝতেও পারতাম না যে ইন্টারনালি আমি এতটা স্ট্রং অন টাইম। বাট আমি এটা রিয়েলাইজ করেছি, ডোন্ট টেক থিংস সিরিয়াসলি, আমি সবাইকে বলবো। আমি বললাম না, আই হ্যাভ অলসো হ্যাড মাই শেয়ার অফ হার্টেক্স। যখন হয়েছে আই হ্যাভ রিটেন ডিপ ফ্রিজ ইজ দ্য স্ট্রং, ডিপ ফ্রিজের গল্প ইজ ইট হ্যাজ কাম ফ্রম দ্য পেইন উইদিন। মানুষ আজ আছে কাল নেই, এত কিছু সিরিয়াসলি নিতে হবে না। কে কী ভাবলো, কে কী বললো, এ বললে ও কী ভাবে, ও করলে সে কেউ এরমভাবে করলে ওটা হবে, এরম কিচ্ছু হবে না। Hello and welcome to Soul Connection podcast. আমি Arunava Khasnobis, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। আই অ্যাম হেয়ার উইথ অ্যানাদার এপিসোড। আমার যে কোনো মানুষের সঙ্গে আড্ডা মারতে খুব ভালো লাগে, আপনারা অলরেডি জানেন। কিন্তু সে যদি একজন ফেলো ফিল্ম মেকার হয়, একজন এমন একটা মানুষ যে কিনা নিজের মতো করে এই মুহূর্তে অবধি 4টে সিনেমা বানিয়েছে, এবং 4টে সিনেমার তার প্রথম সিনেমা অব্যক্ত। আমি প্রথমবার কিফে সেই বছর আমারও একটা সিনেমা ছিল, আমি শুনতে পাই অব্যক্তর নাম। আমি শুনতে পাই প্রথমবার অর্জুন দত্ত বলে একজন পরিচালকের নাম। তারপর অব্যক্ত আমি দেখি, এবং দেখে আমি বুঝতে পারি ওকে, সামথিং ভেরি অনেস্ট, সামথিং ভেরি পিওর, সামওয়ান হ্যাজ ট্রাইড টু টেল এ স্টোরি ভেরি পিওরলি, খুব ভেতর থেকে বলার চেষ্টা করেছে। সেটা আমায় খুব ইন্ট্রিগ করেছিল। তারপর বিভিন্ন সময় কেটেছে, বিভিন্নভাবে ওর সঙ্গে আমার পরিচয় হয়ে ওঠেনি। কিন্তু সেদিন একটা ইভেন্টে ওর সঙ্গে দেখা হওয়াতে আমি ওকে জিজ্ঞেস করলাম, অর্জুন তোমার আড্ডা মারতে ভালো লাগে, তোমার কথা বলতে ভালো লাগে? অর্জুন বললো হ্যাঁ। আমি বললাম তাহলে একটা কাজ করো, তোলো একটা এপিসোড করি একসাথে, কারণ আমিও জানতে চাই যে তোমার তুমি ঠিক কীভাবে ভাবছো, কীভাবে ফিল্ম মেকিংটাকে তুমি পারসিউ করছো, কারণ এই ধরনের আড্ডা মারতে সব সময় ভালোই লাগে আমার। তো আজকে আমাদের সঙ্গে আছে অর্জুন দত্ত, একজন চলচ্চিত্র পরিচালক, এবং তিনি নিজেই লেখেন নিজের কাজ। আজকের আড্ডাটাতে আমরা অ্যাকচুয়ালি ওর আইডিয়া অফ ফিল্ম মেকিং, ওর আইডিয়া অফ লাইফ, কীভাবে লাইফকে দেখে, কীভাবে ওভারঅল এই প্রসেসটা কী, পুরো স্ক্রিন রাইটিংয়ের প্রসেস, ফিল্ম মেকিংয়ের প্রসেস, ইন্টারনাল প্রসেস, হ্যান্ডলিং গ্রিফ, বিভিন্ন বিষয় নিয়ে যেরকম আমরা আড্ডা মেরে থাকি সেরকমই আড্ডা মেরেছি। সো লেটস গো টু দ্য এপিসোড, অ্যান্ড আমার মনে হয় আপনাদের দারুণ লাগবে এই এপিসোডটা। সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। আমাদের সঙ্গে আজকে আছে অর্জুন দত্ত, যার ব্যাপারে আপনাদের একটু আগেই বললাম। অর্জুন, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি অরুণাভ। এবং আমার মনে হয়, যেটা আমি বলছিলাম, আমার মনে হয় তোমার সঙ্গে আমার আড্ডাটা মারতে ইচ্ছে কেন করলো সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হলো, আমি একজন ফিল্ম মেকার হিসেবে ফেলো ফিল্ম মেকার্সদের সঙ্গে কানেক্ট করতে আমার খুব ভালো লাগে, কারণ তাদের প্রসেস, তাদের প্রত্যেকের তো একটা নিজস্ব প্রসেস থাকে, তাদের আন্ডারস্ট্যান্ডিং অফ ফিল্ম, তাদের বিশেষ করে ইট ইজ দ্য সেলিব্রেশন অফ লাভ ফর সিনেমা। কারণ দুটো মানুষ একসাথে সিনেমা ভালোবাসে, তো ওরকম একটা আড্ডা তো অলওয়েজ ইজ এ বিউটিফুল আড্ডা। সো প্রথম কথা, ওয়েলকাম, অ্যান্ড কেমন আছো বলো? আছি কেমন, অ্যাকচুয়ালি ভালোই আছি, সেলিং অন যাকে বলে। সো লাস্ট 1-1.5 বছর হ্যাজ বিন ভেরি ডিফিকাল্ট ফর মি, বিকজ একটা পার্সোনাল লস, আই হ্যাভ গন থ্রু আ পার্সোনাল লস জাস্ট 1-1.5 মাস আগেই। সো ইয়া, আই এম জাস্ট গোয়িং থ্রু দ্য পেইন অ্যান্ড আস্তে আস্তে রিকভার করছি। সো ইয়া, একটা খুব বড় পার্সোনাল লস হয়েছে আমার। রাইট অ্যাট এ পয়েন্ট অ্যাকচুয়ালি পার্সোনাল লসগুলো এমন একটা হয় যেটা যখন ঘটে তখন ইট জীবনের মতো চলতেই থাকে, বাট দ্যাট স্টেজ সামওয়্যার, এবং কোথাও না কোথাও আস্তে আস্তে I have lost my ma, so this void is going to stay with me forever. Yes, definitely. Till my last breath. So এটা নিয়েই accept করাটা is very difficult. It's very easy to say, but accept করা, I know. It can't be accepted. Right. You have to stay with it. You have to start practicing living with it. Right. With the pain, with the void. It's difficult, and let's see. Time is the biggest healer. Right. So time is the biggest healer. Hopefully সময়ের সাথে সাথে ভোলা তো যায় না, বাট ওই কিছুটা হলে হয়তো হিল হয়ে যাবে আস্তে আস্তে হয়তো। লেটস সি। তোমার ছোটবেলার, তুমি তো কলকাতারই মানুষ। হ্যাঁ, আমি একদম
লেক টাউন। বেশ, ছোটবেলায় কোনো না কোনোভাবে সিনেমার সঙ্গে, আমি যতজনের সঙ্গে কথা বলি ফিল্ম মেকার জেনারেলি, ছোটবেলায় কোনো না কোনো কানেকশন ফিল্মের সঙ্গে তাদের থাকে। তোমার ছোটবেলার ফিল্মের কানেকশনটা কিরকম, মানে ফিল্মের সাথে কানেকশনটা হলো কি? আমার ছোটবেলার ফিল্ম কানেকশন যদি বলে, এক কথায় মনে পড়ে আমার দিদার সাথে সিক্রেট এসকেপেড, সিক্রেটলি মুভি আউটিংস আমার দিদার সাথে। সো আমার মাদার মানে ফিমেল ইনফ্লুয়েন্স হ্যাজ বিন ভেরি স্ট্রং ইন মাই লাইফ। মা, দিদা, জেঠিমা, তো আমি এদের কাছে দিদি, মানে আমার নিজের দিদি, আমার কাজিনস, আই হ্যাভ বিন ভেরি ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট ফিমেল এনার্জিটা আমার আশেপাশে খুব ছিল, প্রোফাউন্ডলি ছিল ছোটোবেলা থেকে, মাই গ্রোয়িং টাইম, সো গ্রোয়িং পিরিয়ডটাতে। সো ছোটোবেলার যদি আর্লিয়েস্ট মেমোরি বলো, আমার অনেস্টলি আমার খুব টিপিক্যাল মিডল ক্লাস ফ্যামিলি, যেরকম ইয়ে করি, বাবার বিজনেস ছিল, মা হাউসওয়াইফ। সো ছবি দেখার না টিপিক্যাল ওই বলিউড ছবি দিয়ে আমার জার্নি স্টার্ট। আই এম জেনারেলি সবারই তাই বোধহয় আমাদের, টিপিক্যালি 90s বলিউড কিড। একদম একদম একদম। সো ছোটোবেলা থেকে আমার মনে আছে আর্লিয়েস্ট মেমোরি ওই DD7-এ তখন ওই শুক্রবার রাত্রিবেলা ছবি, DD7, DD1, ডিডি মেট্রো, কেবল ছিল না, কেবল কানেকশন ওই আসলেই মার্কস গ্রেডস, মানে নম্বর এদিক ওদিক হতো, বাবা কেবল টিভি কাটিয়ে দিত একদম। সো কেবল টিভিতে আসতো না, কেবলটা আমার এখনো মনে আছে। আমার হ্যাভ অ্যান এল্ডার ব্রাদার, আমার দাদা ওই পাশের বাড়িতে তখন ওই তার ফেলে ফেলে না চুরি করে কেবল দেখা যেত। রিমেম্বার একটা এরকম একটা সিস্টেম তৈরি হয়েছিল, ঝিরঝিরে পুরো, যে উপরে একটা হুকের মতো, ওখান থেকে কিছু একটা সিগন্যাল টানে, সেটা বাবা ঘুমিয়ে পড়লে রাত্রির বেলা ওই কেবল টিভির ওই তারের ওপর তার ফেলে, সে ওটাই একটা লাইফের কত বড় এক্সাইটমেন্ট। ঠিক বলেছো, এটা আমার মনে পড়ে গেল, এক্স্যাক্টলি সেম জিনিস আমরাও করেছি। তো এটা খুব একটা মজার। আর্লিয়েস্ট মেমোরি বলতে আমি টিপিক্যাল বলিউড, শ্রীদেবী। আমার আর্লিয়েস্ট মেমোরি ফিল্মস বলতে চালবাজ, আমার প্রথম মানে ইন্ট্রোডাকশন টু মুভিজ যদি বলো, মানে আমার ওই চালবাজ আই ওয়াজ মানে ডাই হার্ট ফ্যান যাকে বলে চালবাজে। ওই ডিডি মেট্রোতে ওই ছবিটা ঘুরিয়ে ফিরিয়ে দিত, আর পুরো উইকে মানে স্কুল করে ওই ফ্রাইডে কখন রাতে বসে ওই সিনেমাটা দেখবো 2 ঘন্টা 2.5 ঘন্টা। তখন তো বড় লেন্দি ছবি, মানে যা হয় বড়, মানে ডিউরেশন বেশি থাকতো। সো ওটা আর্লি মেমোরিজ। আর যত ছবি, আমার বাড়ির পাশে জয়া মিনি জয় সিনেমা হল, হ্যাঁ হ্যাঁ কারেক্ট, লেকটা অনেক খুব ফেমাস, জয় মিনি জয়। আমার মনে হয় না আমি কোনো ছবি ছোটবেলায় বাদ দিয়েছি এটা হলে আমি দিদার সাথে কি দেখি। দিদা ওয়াজ মাই সিক্রেট, মানে আমার গার্লফ্রেন্ড বলতে পারো। আমার দিদার সাথে আর বলতাম টিউশনে যাচ্ছি, দিদাও সিনেমা দেখতে ভালোবাসে। এটা খুব ইন্টারেস্টিং, দিদার সঙ্গে অদ্ভুত ভাবে দিদার সাথে কি সিনেমা, মার সাথে তো যেতামই, বাট দিদার সাথে লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখার মেমোরি আমার কাছে খুব, মানে সারা জীবন ইটস আ ট্রেজার, আই কিপ ইট ইনসাইড মি টিল মাই লাস্ট ব্রেথ। তো বাহ, এটা একটা খুব মিষ্টি ব্যাপার। হ্যাঁ, খুব মিষ্টি ব্যাপার। সো আই লস্ট মাই দিদা অলসো 2 years ব্যাক। দিদা ওয়াজ, আমি অলওয়েজ বলি মাই দিদা হ্যাজ বিন মাই সেকেন্ড মম, মানে আমি দুবার মা হারালাম। কারেক্ট। তো আমার ওই সিনেমার শুরুটা যদি বলতে পারো ওরমভাবে শুরুটা বেশ, মানে একদম টিপিক্যাল বলিউড মশালা মুভিজ। আর বাড়িতে অনেস্টলি কেউ অত ছবি, ভালো ছবি খারাপ ছবি মনে তো বুঝতাম না। ইনফ্যাক্ট আমি এখনো বুঝি না, আই এম স্টিল লার্নিং, আমি এখনো লার্নিং প্রসেস দিয়ে যাচ্ছি। আমি এখন আই এম নট এক্সপোজড অলসো, আমি আরও এক্সপোজার, যত বয়স বাড়বে এক্সপোজার বাড়বে, তোমার এক্সপিরিয়েন্স বাড়বে, রিয়েলাইজেশন চেঞ্জ হবে, গল্পগুলো অন্যরকম হয়ে যাবে জীবনের। এবং প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মোড়ে মোড়ে এসে একজন আর্টিস্টের জন্য কিছু কিছু তো চেঞ্জেস ঘটতে ঘটতে যায়, এবং সেগুলো তো রিফ্লেকশন পড়বেই। বাংলা ছবি কিছু ভালো ভালো মা দেখতো, তো ওটার থেকে একটা সত্যজিৎ রায়, মৃণাল সেন, ওগুলো তো একটু ইনফ্লুয়েন্স ছিল। বাড়িতে DD1-এ দিত তখনকার দিনে, আমার মনে আছে। তখনকার দিনে এখনো মনে আছে একটা ছবি ছিল পরমা, দ্যাট ওয়াজ লাইক ইউ কান্ট ওয়াচ পরমা, রাইট, ইউ কান্ট ওয়াচ পরমা, ঠিক ঠিক, মানে আমার এখনো মনে আছে লুকিয়ে লুকিয়ে পরমা দেখা। হ্যাঁ, ও মানে বাংলা সিনেমাটাও ঢুকছিল আস্তে আস্তে ওর সঙ্গে। তখন বাংলা ছবিটা না অ্যাকচুয়ালি হিন্দি ছবি বলতে তখন অনেস্টলি শ্যাম বেনেগল বা গোবিন্দ নিলানি, ওই জোনের ছবি, ওই জনরার ছবি তখন অত টিভিতে দিত না, আমরা অনেস্টলি অত এক্সপোজ ছিলামও না। হিন্দি ছবি এক্সপোজ মানে টিপিক্যাল মশালা মুভিজ, একদম মাধুরী দীক্ষিত, জুহি চাওলা। আমি একদম যেমন মারাত্মক জুহি চাওলা ফ্যান, ডাই হার্ড। ইনফ্যাক্ট আমি আরেকটা বলবো, আমার সিনেমাতে আসা কোথাও গিয়ে বিকজ অফ জুহি চাওলা। আচ্ছা, এক্স্যাক্টলি, আই এম আ ডাই হার্ড ফ্যান অফ জুহি। মানে এটা একটুখানি ডিটেলে ঢুকি, যে জুহি চাওলা কেন ইজ দ্য, মানে আই ডোন্ট নো। আমি ছোট থেকে যে হয় না ওই কৈশোর, ওই কিশোর, ওই টাইমটা থেকে, তখন আমি ক্লাস 2nd grade 3rd grade, হামেরাই প্যার কে, আয়না, ডার, তো অদ্ভুতভাবে মারাত্মক একটা অদ্ভুত জুহির ফ্যান হয়ে গেলাম তখন থেকেই না। আরো ছবি দেখার, ওর যত ছবি, মানে এখন মনে আছে, মানে খারাপ ভালোতে যাচ্ছি না, কত রকম ছবি যেগুলো এখন ভাবি কি করে আমি ওগুলো হলে কি কে দেখা। হ্যাঁ, মানে আমি আমার বাড়িতে ওর পোস্টার্সে ভর্তি থাকতো। ও আচ্ছা, মানে ইউ আর আ ট্রু ফ্যান জুহি চাওলা। আমি এখনো চেঞ্জ করিনি, আমার এখনো বেস্ট অ্যাক্ট্রেস জুহি। সবাই টাইম এসছে, চেঞ্জ হয়ে গেছে এই জেনারেশন, আমার এখনো অব্দি আমার ফেভারিট
ইজ শি অলওয়েজ। এবং ওই সিনেমার প্রতি ফ্যাসিনেশন বা সিনেমার প্রতি অ্যাট্রাকশন থেকে একদম। ইফ আই মিট হার সামডে আইল টেল হার, ডেফিনেটলি আমি কোনোদিন হয়তো মিট করে আইল টেল হার যে আই এম বিকজ অফ আই মেক ফিল্মস বিকজ অফ ইউ, ইউ অলসো ডোন্ট নো দিস, বাট কোথা থেকে মানে কি অদ্ভুতভাবে কানেকশন হয়ে কি অদ্ভুতভাবে হয়ে যায়। অ্যান্ড ডেফিনেটলি দিদা ছোটবেলা থেকে ছবি দেখা, ওটা তো একটা ছিলই। কিন্তু ধরো মধ্যবিত্ত বা ফ্যামিলি বললে, হ্যাঁ, আপার মিডল ক্লাস ফ্যামিলি, হ্যাঁ হ্যাঁ, ওই I have been a touch wood by God's hand, a comfortable life, দ্যাট ইজ ওকে। কিন্তু জেনারেলি যে ধরনের লাইফ থেকে তুমি বড় হয়েছো সেখানে এরকম কি আইডিয়া ছিল যে বাড়ির ছেলে কোনোদিন ফিল্ম মেকার হবে? না 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 না, আমার ফ্যামিলিতে বাবার দিকে মায়ের দিকে আমার বেসিক্যালি একটু বিজনেস ওরিয়েন্টেড ফ্যামিলি। মায়ের দিকে আবার একটু মানে একটু ওই তোমার টেকনিক্যাল ফিল্ডে আছে, ইঞ্জিনিয়ার্স ডক্টরস, বাট আমার আবার অনেকজন পুলিশই আছে আমার মায়ের দিকে অনেকে। আচ্ছা। সো না না, কখনো অ্যাকচুয়ালি আমি না খুব ডিসওরিয়েন্টেড ছিলাম অনেক বয়স অবধি, কী করবো কিছুই জানতাম না আমি, মানে সেটা কতদিন অবধি ছিলে? স্কুলের পরেও না, আই ওয়াজন্ট শিওর কি করবো, বাট আমার ওই কোথাও গিয়ে ওই ফিল্মি কিডাটা তো ছোটো থেকেই ছিল। আই ওয়ান্ট টু টেল স্টোরি। আমি খুব গল্প বানিয়ে বানিয়ে বলতাম ছোটোবেলায়, ভুল ভাল একে তাকে ডেকে, এটা আজগুবি গল্প, এটা আবার এখনো মানে মা বলতো, অনেকে বলে যে তুই কী সব গল্প বানিয়ে একটা বানিয়ে দিলাম, নিজের মনের মতো একটা কিছু বানিয়ে হয়তো বলে দিলাম তাকে, সে বিশ্বাসও করে দিত। আমার খুব ইট ওয়াজ আ ভেরি ফান থিং ফর মি, এটা আমার কাছে অদ্ভুত মজা লাগতো বানিয়ে বানিয়ে গল্প। আমিও করেছি জীবনে, এবং আমি এরকম করেছি যে আমি দেখতে চাইতাম যে বিশ্বাস করতে, হ্যাঁ তার রিঅ্যাকশনটা কি, কতটা বিশ্বাসযোগ্য করতে পারছি। তো আমি এমনি স্কুলে আমি অ্যাসেম্বলি অফ গড চার্চ থেকে পড়াশোনা করেছি, তো আমি স্কুলে এমনি প্লেস ডিরেক্ট করেছি। আচ্ছা, হ্যাঁ, মানে ওই দিকটায় ইনক্লিনেশনটা ছিল? হ্যাঁ, অফকোর্স ইনক্লিনেশন ছিল, ড্রামাটিক্স ক্লাবের মেম্বার ছিলাম, ওই দিকটা পুরোই ছিল। বাট এই বলেন এক্সপোজার টু সিনেমা ওরম ভাবে ছিল, কারণ একটা বাড়ির ব্যাপারটারও থাকে, আমার বাড়িতে অত অনেস্টলি কেউ সিনেমা লাভার, বাট ওই টিপিক্যাল যে আমরা গথে যেরকম হয়, হ্যাঁ যেরকম সবাই হয়ে থাকে। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি না আমি ওই বিভাজনটা তো বিশ্বাস করি না। আমার কাছে সব ছবি ওই আর্ট ফিল্ম, সব ছবিতেই কমার্স ইনভলভড, রাইট? হ্যাঁ, তো আমি ওরমভাবে কোনো ছবিকেই ঠিক ওই ইয়েতে ফেলতে চাই না, কোনো বক্সে আমি দিতে চাই না, বক্স করতে চাই না। কিন্তু কোন ডিফাইনিং মোমেন্টে তোমার ডিসিশন নেওয়া হলো যে আই ওয়ান্ট টু মেক এ ফিল্ম? আই থিঙ্ক আমার গ্র্যাজুয়েশন, আই ডিড মাই মাস্টার্স অলসো। গ্র্যাজুয়েশন মাস্টার্সের পর আমার তখন থেকেই মনে হচ্ছে এবার তো একটা ওই ঠিক আছে পড়াশোনা হয়ে গেছে, 12th হয়ে গেছে, এবার কলেজে উঠলাম, কলেজ করছি, গ্র্যাজুয়েট হয়ে গেলে এবার মাস্টার্স, এবার তো একটা প্রফেশনাল কিছু তো আই হ্যাভ টু ডু সামথিং। সো আমি ইনফ্যাক্ট বাড়িতে আমার এখনও কতগুলো এইসব গভর্নমেন্টের পরীক্ষার বই এখনও আমার রাখা আছে। তো বাবার খুব ইন্টারেস্টেড গভর্নমেন্টে, আমি সোশিওলজি স্টুডেন্ট, একটু মানে যদি কিছু পরীক্ষা দিয়ে কোনো একটা গভর্নমেন্ট জব। তো আমার কোথাও গিয়ে মনে হলো যে না, দিস ইজ ওই 9 to 5 জব আমার দ্বারা হবে না। প্রথমে আমি খুব চঞ্চল, আমার দ্বারা ওই একভাবে বসে ওই এক জায়গায় ইম্পসিবল। ইটস ওয়ান লাইফ, ইসপার না উসপার, আমার কোনো সময় পিছু টান নেই। তো আমি বললাম না, আই হ্যাভ টু টেক দিস রিস্ক, ইটস ওয়ান লাইফ, আই ডোন্ট ওয়ান্ট টু রিগ্রেট আফটার 10 years। আমি কেন করলাম, ট্রাই তো করি, যদি না হয়তো বা কিছু একটা ঠিক হয়ে যাবে, কুছ তো হয়েই জায়গা, এমন না যে কেউ বসে থাকে না। পড়াশুনো জানি, আই ওয়াজ এ গুড স্টুডেন্ট, ফার্স্ট ক্লাস পেয়েছি, প্রেসিডেন্সি থেকে আই হ্যাভ ডান মাই মাস্টার্স। তো আমি জানি কিছুটা করি, টিউশন করে নাহলে আবার পরীক্ষা দিয়ে কলেজে কিছু একটা করে নেবো, নিতে পারবো। বাট আই অলওয়েজ হ্যাড দিস, আমি এটাও বলবো, আই ওয়াজ ভেরি শিওর যে আমি মাথায় এটা ছিল যে আমি আমার পড়াশোনাটা পুরোপুরি ঠিকঠাকভাবে কমপ্লিট করবো, এটা আমার ছিল। এই জন্য হয়তো এখন আমি একটু রিগ্রেট করি, মেবি আমার ফিল্ম স্টাডিজ নিয়ে পড়লে আর একটু বেটার হতো। আমি একটু কনভেনশনাল রুটই ফলো করি, নর্মাল গ্র্যাডস মাস্টার্স, তো ওটা আমার মনে হয় আমি ফিল্ম স্টাডিজ নিয়ে পড়তে পারতাম, বাট ঠিক আছে, ইটস ওকে। তো ডিফাইনিং মানে আমি তোমার শর্ট ফিল্ম বানাই আফটার আমি কলেজে পড়তে। এটা আমার জাস্ট এটাই জানতে চাওয়ার যে ধরো শর্ট ফিল্ম বানাচ্ছ, তুমি একটা কিছু ডিরেক্ট করবে, তুমি তার আগে প্লেস ডিরেক্ট করেছো বললে সব ঠিক আছে তোমার, কিন্তু সিনেমা বানাতে গেলে তো তার তো একটা বিল্ড আপ দরকার যে না আমি না এইবার ডিসাইড করলাম আমি বানাবো, নাকি মানে হাউ ইট হ্যাপেন? স্পন্টেনিয়াসলি হয়েছে। আমি ভাবলাম যে দেখো, আমি না মনে করি সিনেমা বানাতে গেলে মেইন ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট, সবই না এভরিথিং উইল ফল ইন টু প্লেস। বই পড়তাম, সিনেমা সিটি লুমেট, অনেক বই ঠই কন্টিনিউয়াসলি পড়তে থাকতাম সাইডে ছবি নিয়ে। তখন আস্তে আস্তে যখন বড় হতে শুরু করা, ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্মস, কিছু বিদেশি ছবি বলো, ইন্ডিয়ান ফিল্মস বলো,
অনেক আমাদের বেঙ্গলি ফিল্মমেকার সবার আরও আমি এক্সপোজড হলাম ছবি থেকে। তো আমার কথা মনে হলো এইটাই আমার আই ওয়ান্ট টু টেল স্টোরি। ছোটোবেলা থেকে যেটা ইচ্ছা ছিল, মাই নট আই টেক ইট এজ আ প্রফেশন, গিভ ইট আ ট্রাই। সো আমার মনে হলো একটা শর্ট ফিল্ম দিয়ে যদি শুরু করি। তো শর্ট ফিল্ম আমার কাছে মনে হয় শর্ট ফিল্ম আমার পুরো ট্রেনিং গ্রাউন্ডটা আমার পুরো তৈরি করে দিয়েছিল, মানে শক্ত করে। ওখানে গিয়ে আমি মানে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়িয়ে আমি বুঝতে পারলাম দ্য প্রসেস। তারপর আরও আমি 2টো শর্ট ফিল্ম বানিয়েছিলাম। ইনফ্যাক্ট আমার সেকেন্ড শর্ট ফিল্ম যেটা আমি 2016-তে বানাই, দ্য সিক্সথ এলিমেন্ট, ওটা নেটপ্যাকে নমিনেটেড হয়েছিল, কান শর্ট ফিল্ম কর্নারে ছিল, আরও অনেকগুলো, কাশিসে ছিল, দিল্লিতে, অনেকগুলো ফেস্টিভ্যালে মানে 2-3টে জায়গায় অ্যাওয়ার্ডও পেয়েছে। তো ওই শর্ট ফিল্মটা ইনফ্যাক্ট আমি একটা ট্রিভিয়া, আমি ইনফ্যাক্ট ওই শর্ট ফিল্মটা আমি করতে মার গয়না বন্ধক দিয়েছিলাম। আচ্ছা, মানে তুমি নিজেই টাকা দিয়ে করেছো? হ্যাঁ, ওটা আমি একদম, কি আই এম নোবডি হু উইল প্রডিউস মাই শর্ট ফিল্ম। আর আমার শর্ট ফিল্মটা একটু কস্টলি ছিল, কারণ আই ওয়ান্টেড টু মেক ইট ইন আ সার্টেন ওয়ে। রাইট। তো তখন আমার মার গয়না আমি বন্ধক রেখেছি, আমার এখনো মনে আছে। মা গেভ মি, and I had a very, আমার parents have been very supportive. I'm very lucky to have my parents, বাবা মা দুজনেই। ওরাও আমাকে সবসময়, ওরা না থাকলে, ওদের সাপোর্ট না থাকলে আমি করতে পারবো। সবসময় দে হ্যাভ সাপোর্টেড মি, যেটা ইচ্ছা, ইটস ওয়ান লাইফ, যেটা করতে চাস কর, বাট যেটা করি ঠিকঠাক কর, বাট ডু সামথিং। মানে ওরাও ঠিক বুঝতে পারতো, মানে এখনও আমার বাবা বোঝেও না আমি সিনেমা মানে বাবা এখনও অ্যাকচুয়ালি ওটা আমার মাও যতদিন ছিল বুঝতেই পারতো না যে কি করে। বাট ওই কাগজে ছবি দেখতে একটা মানে দে অফকোর্স হ্যাভ মেড দেম ফিল প্রাউড অ্যাবাউট মি, বাট ওরা ঠিক বুঝতে পারতো না। বাট রিয়েল জব তো মানে ওরা মানে স্যাডলি, বাট হ্যাঁ ইটস ভেরি আনপ্রেডিক্টেবল ফিল্ড। আর আমি যেরকম টাইপের ছবি বানাই, যেই ছবির সাথে রেজোনেট করি, আমি নিজের টার্মসে যেরকমই ছবি করি, এখনো অবধি যত কাজই করেছি ছোটোখাটো নিজের মতো করেই করার চেষ্টা করেছি আমি। তো আমি ঠিক একটু ওই কনভেনশনাল রুটেও তো হাঁটছি না, একটু অন্যরকমভাবে নিজের ভয়েস, নিজের একটা সিগনেচার, নিজের ভয়েস রাখার চেষ্টা করছি। তো সেখানে আর একটু ডিফিকাল্ট তো হয়েই যায়। তার মানে তোমার এতক্ষণের কথা শুনে যেটা বুঝলাম যে ছোটোবেলায় একটা দিদার সঙ্গে সিনেমা, সেটা থেকে যাওয়া, তারপর আস্তে আস্তে অন্যান্য সিনেমার সঙ্গে এক্সপোজড হওয়া, এবং ফাইনালি গিয়ে একটা পয়েন্টে কোথাও রিয়েলাইজ করে যে আই ওয়ান্ট টু টেল স্টোরিজ। এবং এই যে আই ওয়ান্ট টু টেল স্টোরিজ, এই কথাটা, এটা অনেকেই বিভিন্ন সময় প্রচুর বড় বড় ফিল্ম মেকাররা, রাইটাররা বারবার বলেছে যে ইউ নিড টু নো দ্যাট হোয়াট স্টোরি ইউ হ্যাভ ইন ইউর মাইন্ড, মানে কি গল্পটা তুমি বলতে চাও। কারেক্ট। হ্যাঁ, এটা তুমি হাউ ডিড ইউ আইডেন্টিফাই দ্যাট দিস ইজ দ্য স্টোরি আই ওয়ান্ট টু টেল? অ্যাকচুয়ালি আমার যখন শর্ট ফিল্মটা ফার্স্ট হয়ে যায়, তারপর আমি 2-3টে না তোমার 2-3টে স্ক্রিপ্টের উপরে আমি কাজ করছিলাম। 2-3টে গল্প আমি নিজেই নিজের স্ক্রিপ্ট গল্পগুলো আমার একজন কো রাইটার আছে আশীর্বাদ, আমার স্কুলমেটও, মাই বেস্ট ফ্রেন্ড। তো আমরা দুজন একসাথে ডায়ালগস করি, কখনো স্ক্রিন প্লে করি, কখনো ও স্ক্রিন প্লেতে অ্যাসোসিয়েট করে। তো আমার প্রথম ছবি যেটা বলি অব্যক্ত অ্যাকচুয়ালি আমার ফার্স্ট লেখা স্ক্রিপ্ট ছিল না। আমার ফার্স্ট লেখা স্ক্রিপ্ট অ্যাকচুয়ালি ওয়াজ শ্রীমতী। আচ্ছা, ওকে। শ্রীমতী আমি ফার্স্ট লিখেছিলাম, মানে শ্রীমতী ট্রিগার করেছিল আমার হুট করে, মানে আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ ওয়াচ শ্রীমতী। এটা খুব সিম্পল গল্প একটা, টক্স অ্যাবাউট রিভার্স ফেমিনিজম। কারণ ওই গল্পটা আমার প্রথম, কারণ ওই বললাম মাদার ইনফ্লুয়েন্স, বিকজ আই হ্যাভ অলওয়েজ সিন ইন মাই ফ্যামিলি যে আমার মা কিন্তু রোজগার করে না, বাট তার মানে এটা নয় শি ইজ নট ওয়ার্কিং, বাট তার মানে এটা নয় আমার মার ফ্যামিলির ডিসিশনে পার্টিসিপেশন কোনোভাবে কম। ইভেন মাই ফ্যামিলি হ্যাজ বিন এ মেট্রিয়ার্ক ওরকমভাবে দেখতে গেলে, মানে মাই ডিসিশন মেনলি নিত, বাট অফকোর্স বাবা ওয়াজ দেয়ার অলওয়েজ, বাট মেন ডিসিশনগুলো মা একসাথে বসেই আমরা ছোটোবেলাতে করে ওই পরিবেশেই মানুষ হয়েছি, মানে বাবা মানেই শেষ কথা ওটা কখনোই ছিল না, ইকুয়াল দুজনে ছিল। তো শ্রীমতীর ওই পয়েন্ট থেকে ট্রিগার করেছিল এই যে এখন একটা হুলাবু হয়েছে না উইমেন এম্পাওয়ারমেন্ট, মানে আমরা সবসময় ভাবি দে হ্যাভ টু গো আউট, দে হ্যাভ টু ওয়ার্ক, দে হ্যাভ টু বি ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট, উইচ ইজ ট্রু, অফকোর্স ওটা দরকার, বাট হোয়াট অ্যাবাউট দোজ উইমেন যারা সংসারটাই করতে পারে, করতে চায়? এম্পাওয়ারমেন্ট মানে আমার কাছে এম্পাওয়ারমেন্ট মানে যেটা তুমি করতে চাও সেটা তোমাকে করতে দেওয়া হোক, সেটা তুমি করছো, ইটস নট দ্যাট কিছু থোপে দেওয়া, কিছু ইম্পোজ করে দেওয়া। তো ওটার একটা অদ্ভুতভাবে ওই কনসেপ্ট থেকে আমার রিভার্স ফেমিনিজম নিয়ে শ্রীমতী ভাবা হয়। তার মানে বারবার একটা জিনিস তো আমরা বুঝতেও পারি হয়তো যত সময় যায় যে কোথাও না কোথাও আমাদের গল্পগুলো তো আমাদের জীবনের কোনো একটা এক্সপেরিয়েন্স থেকেই আসে, ম্যানিফেস্টেশন অফ ইওর ওন এক্সপেরিয়েন্সেস, আন্ডারস্ট্যান্ডিংস, রিয়েলাইজেশনস। একদম। তো সেখান থেকে তোমার শ্রীমতী প্রথম লেখা ছিল, তারপর তুমি অব্যক্ত লিখলে। তারপর আমার অব্যক্ত। এটা কেন, মানে তারপরে তুমি ওয়াই ডিড ইউ রাইট অ্যানাদার স্ক্রিপ্ট? না, শ্রীমতী তো আমি তোমার কি বলে, শ্রীমতীর একটু দেখো একটু ল্যাভিশ ছিল হালকা, আই ওয়ান্টেড সার্টেন কাস্ট,
শ্রীমতীতে। আমার এমন হয়েছে, আই ডোন্ট ওয়ান্ট টু টেক নেমস, এক দুটো প্রোডাকশন হাউস আমাকে এমন হয়েছে 6 মাস 7 মাস ধরে ঘুরিয়েছে, কফি খাইয়েছে, স্যান্ডউইচেস খাইয়েছে, বিকজ কেউ হয়তো বাজে ব্যাপারটা করতে পারতো না আমার সাথে, সব প্রেজেন্টেবল, এই যে ঠিকঠাক কথা বলি, এই জন্য হয়তো মানে ওইটা মুখের ওপর কিছু বলতে পারতো না, বাট ঘুরিয়েছে, হ্যাঁ টাটা বাই বাই করে দিয়েছে। মানে আমি কত মাস যে নষ্ট করেছি। আচ্ছা, মানে ইউ পিচ শ্রীমতী এবং তারপর সেটা হ্যাঁ, বি লাইক 3-4 ইয়ার্স। আমি আর স্ট্রাগলের কথা বলি না, কারণ আমি এতজনের এত স্ট্রাগল দেখে আমার মনে হয় আমার কোনো স্ট্রাগলই নয় অনেস্টলি। আর আমি স্ট্রাগলকে কখনোই নয় আমি গ্লোরিফাই করতে পছন্দ করি না। সবারই একটা স্ট্রাগল থাকে, তো আমি ইন্টারনাল স্ট্রাগল প্রত্যেকের থাকে, এক্সটার্নালও থাকে, এক্সটার্নালও থাকে। তো ওটা আমি সবসময় ওটাকে আমি অলওয়েজ, কখনো আমি ওটাকে গ্লোরিফাই করে আমি চাই না, না আমার এটা হয়েছে, আমার ওটা হয়েছে, ইটস নট, সবার আছে স্ট্রাগল। তো আমারও আই হ্যাড দ্যাট ফেজ অলসো। সেই সময় আমি শ্রীমতী অনেককেই পিচ করেছি, অনেকের কাছে গেছি, 2-3 জন তো মানে কি বল, মানে বসিয়ে আমার পুরো কত সময় নষ্ট হয়েছে। বাট শ্রীমতীর একটু বাজেটটা একটু লাগতো, কারণ আই ওয়ান্টেড আ সার্টেন কাস্ট। আমি ওয়াজ একদম, আমি স্বস্তিকার দিকে ছাড়া করবোই না, আই ওয়াজ শিওর শ্রীমতী, আমি স্বস্তিকার দিকেই আমি করবো শ্রীমতী, এটা আমার চিরকালই মাথায় ছিল। ইনফ্যাক্ট স্বস্তিকার দিকে আই ওয়াজ দ্য ফার্স্ট পার্সন আই হ্যাভ মেট। আচ্ছা, মানে ইন দ্য ইন্ডাস্ট্রি, in the industry I have met first Ritudi. আচ্ছা, Ritudi has been very welcoming. Ritudi has such a মানে নাইস হিউম্যান বিং, খুব ভালো। ঋতুদি প্রথম আমার ইন্ডাস্ট্রি পয়েন্ট, ঋতুদি যে মানে সাথে কথা হয়েছিল কাজে। এখন ইনফ্যাক্ট ঋতুদির সাথে আমার কাজে ওঠেনি, বাট ডেফিনেটলি টাচউড ইন ফিউচার কিছু একটা ডেফিনেটলি উইল কোলাবোরেট। ঋতুদি হ্যাজ অলওয়েজ বিন আ ভেরি ফেভারিট অ্যাক্ট্রেস অফ মাইন, এত ভালো কাজ করেছে। সো স্বস্তিকাদির সাথে আমার ফার্স্ট মানে ছবির সূত্রে তারপরে আমার না মানে আমার এক বন্ধু ছিল, জানি তুই নাম, সুদীপ যাদব, পিআর করতো। ইনফ্যাক্ট হি অলসো পাসড অ্যাওয়ে 3 বছর আগে। হি ওয়াজ আ ভেরি, I also knew him very closely. হ্যাঁ, হি ওয়াজ আ ভেরি ভেরি ডিয়ার ফ্রেন্ড অফ মাইন। সুদীপের থ্রু দিয়ে আই নো প্রীতম, সমিত, ওদের টিমটাকে। তো তখন একটা প্রডিউসার আসে কলকাতায়, তখন উনি আরও 2টো ছবি করছে, নাম নিচ্ছি না, একদম কমার্শিয়াল জোনে, বড় বাজেটে। তখনই আমাকে প্রীতম বলে যে তোমার কাছে কিছু একটা মোটামুটি একটা বাজেটের কিছু আছে, একটু কম দিনে শ্যুট করে তুমি করতে পারবে? কারণ ওরা 6 এলিমেন্ট দেখেছিল, অ্যান্ড দে হ্যাভ লাইক 6 এলিমেন্ট। তো ওরা বলেছিল যে দিস গাই শুড, মানে আমাদের কিছু হলে আমরা অপরচুনিটি আসলে আমরা ডেফিনেটলি তোমায় বলবো ইউ শুড ডু সামথিং। বেশ, ওরা খুব বিশ্বাস দেখেছিল। তো তখন আমাকে কানেক্ট করে আমার প্রথম প্রডিউসারের সাথে, তরুণ দাস, ট্রিনা ফিল্মস, তরুণ দাস। আই এম অলওয়েজ বিন ইনডেটেড টু হিম। উনি অব্যক্ত আমি লিখেছিলাম, ইনফ্যাক্ট অব্যক্ত কেউ বিশ্বাস করুন আমি 2 রাতে লিখেছি অব্যক্ত। 2 রাতে পুরোটা? আর এই গল্পের আইডিয়াটা কি কোথাও ছিল? হ্যাঁ, অব্যক্ত, ইউ হ্যাভ ওয়াচড অব্যক্ত? হ্যাঁ হ্যাঁ। তো অব্যক্তর আইডিয়া আমার অনেস্টলি ছিল, বিকজ আই হ্যাভ সিন ফ্যামিলিজ লাইক দিস। অব্যক্ত ইফ ইউ, এখন তো সবাই মোটামুটি অনেকেই দেখেই নিয়েছে। যারা দেখেননি, ইরোজে আছে ছবিটা, জিও সিনেমাসে আছে, প্লিজ গো অ্যান্ড ওয়াচ। So Abyakto tells the story of a mother, primarily it's a mother-son story. Correct. একটা estranged সম্পর্ক মা ছেলের মধ্যে, but the reason একটা LGBTQI angle আছে, because ছেলেটার বাবা was a homosexual man. Correct. যারা এইটুকু শুনে যে ইন্টারেস্টটা তৈরি হলো, গিয়ে দেখে নিন সিনেমাটা। হ্যাঁ। So ওই আমার না কোথাও মনে হচ্ছিল যে এরকম গল্প বলা উচিত, বিকজ আই হ্যাভ সিন ফ্যামিলিজ লাইক দিস, মানে যেখানে সারাটা জীবনটা একটা পুরো মিথ্যা আইডেন্টিটির একটা মিথ্যা ভ্যালিডেশনে কাটিয়ে দিয়েছে। কেউ পাশের বাড়ির লোকটাও জানে না। তো আমার মনে হচ্ছিল এই গল্পটা যদি আমি অন্যরকম করে আমার মতো করে বলি, ওয়াই নট? তো আমি দেখলাম ছকে বেঁধে এই ছবিটা, লোকেশন কম আছে, তখন তো একদম ছকে বেঁধে করতে হবে, বুঝতে পারছি। ফার্স্ট কাজ আই হ্যাভ শট অব্যক্ত 9 দিনে, 9 days-এ আই হ্যাভ কমপ্লিটেড, ইট হ্যাজ ট্রাভেলড to so many places and around the world, and thanks to my team. আমি তো nobody, it's always a teamwork. A director যতই হই, এটা teamwork always. Thanks to my মানে assistants, my DOP সুপ্রতিম বলে, আমি সুপ্রতিম দার সাথে সব কটা কাজ এখন অবধি করেছি। সো 9 দিনে আমি পুরো অব্যক্ত শ্যুট করি। তো হি গেভ মি দ্যাট ফার্স্ট অপরচুনিটি। আর আমি বলেছিলাম যে ছবিটা তুমি না বানিয়ে আমাকে একটু প্লিজ ছবিটাকে একটু ট্রাভেল করতে দিও। মানে হি অলসো মানে আমাকে ওই ফেথটা আমার উপর রেখেছিল, আমাকে 1-1.5 বছর সময় দিয়েছিল। আমি ছবিটাকে নিয়ে পুরো, তারপর তো রেস্ট ইজ হিস্ট্রি। আস্তে আস্তে আমি ওই ছবিটা দিয়ে আমার স্টেপিং স্টোন আমার। অ্যান্ড থ্যাঙ্কস টু দ্য কাস্ট, অর্পিতা দি সেড ইয়েস, আমাকে একটা কথা রেখেছিল। এই অব্যক্ত নাম যে শোনা গেল, তোমাকে যে আইডেন্টিফাই করলো লোকে অ্যাজ এ ফিল্ম মেকার, এই প্রথম, কারণ একটা জিনিস বানানোর পর অ্যাজ এ ফিল্ম মেকার তুমি তো চাইবে যে তোমার সিনেমা লোকে দেখুক এবং রিয়্যাক্ট করুক। তো অব্যক্তর ক্ষেত্রে এটা
প্রথম তুমি বুঝলে কবে যে পিপল আর লাইকিং দ্য ফিল্ম, মানে ইউ আর গেটিং ভ্যালিডেটেড অ্যাজ এ ফিল্ম মেকার? আমার প্রথম হয় অব্যক্ত কিফে, যখন কলকাতা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, আর তার সাথে সাথে ইফি ইন্ডিয়ান প্যানোরামাতেও সিলেক্টেড হয়, দুটো একটু ব্যাক টু ব্যাক। ইনফ্যাক্ট ইন্ডিয়ান প্যানোরামাতে শুধু সিলেক্ট হয় না, ইন্ডিয়ান প্যানোরামাতে তোমার ইন্টারন্যাশনাল কম্পিটিশনে দুটো ছবি ছিল সেবার ইন্ডিয়া থেকে, তো অব্যক্ত ওয়াজ ওয়ান অফ দেম। ইট ওয়াজ কম্পিটিং ফর দি সেন্টেনারি অ্যাওয়ার্ড। So that was a big, one of the very big validation. And আমি মানে it was, এখনো the date was announced, I still have jitters thinking, মানে jitters in a good way. Right. মানে আমার খুবই ওটা খুব মেমোরেবল। ইনফ্যাক্ট KIFF এর সিলেকশনটাও নিজের হোম টাউনে, এবং কম্পিটিশন সেগমেন্ট, কম্পিটিশন, ইন্ডিয়ান কম্পিটিশনে ছিল, ইন্ডিয়ান কম্পিটিশনে। তো হ্যাঁ, ওখানে আমি না, ইট হ্যাপেন্ড অল অফ, এতটা হুট করে হয়ে গেছে, আমি না ঠিক সিঙ্কিং করেনি, আমি এখনও অ্যাকচুয়ালি সিঙ্কিং করে না আমার পুরো ব্যাপারটা। সো হ্যাঁ, তো খুব রিলেট, আমার না মনে হয় অব্যক্ত ম্যাজিক ওয়াজ ওই মা ছেলের সম্পর্ক। তো অ্যাগেন মা ছেলে একটা এমন ইটার্নাল বন্ড না, পিপল আর বাউন্ড টু রিয়াক্ট। মানে ইনফ্যাক্ট আমি দেখেছি এমন এমন লোক যাদের চোখ দিয়ে জলই বেরোয় না, মানে এত স্ট্রং উইদিন, মানে প্রচণ্ড, মানে ওরা ভীষণ স্ট্রং অ্যাজ ইন, মানে হ্যাঁ ওরা কোনো মানে এফেক্ট করে না, ভালনারেবল সেলফটা আসে না, আটকে রাখে। হ্যাঁ। ইনফ্যাক্ট আমি তাদের দেখেছি অব্যক্ত থেকে চোখে জল বেরিয়ে গেছে, মানে দ্যাট ওয়াজ দ্য ম্যাজিক। আর আমি না কি মনে হয় বলো তোরা না, আমার যেটা মনে হয় সবসময় আমার ছবির ক্ষেত্রে, আমি না কখনো না, এটা আমার একটা ভালো জিনিসও আমি মনে করি, আমি না কখনো না কোনো ছবি বানানোর কোনো এজেন্ডা প্ল্যান করি না, আমি খুব এখান থেকে বানাই। আমি না কিছু ভাবি না এই ফেস্টিভ্যালে যাবো, এইটা করবো, এটা করলে এইটা, আমি না অত ক্যালকুলেটিভ নই অ্যাজ আ পার্সন, উইচ ইজ ব্যাড আর উইচ ইজ গুড অলসো। ব্যাড কেন? একটু ক্যালকুলেটিভ হওয়া ভালো, আজকের দিনে দাঁড়িয়ে তো মোস্ট ডেফিনেটলি একটু ক্যালকুলেশন, এটাতে আমি এগ্রি করি না, বাট নিয়ে একটু উচিত। বাট আমি না কখনো ওরমভাবে অত এজেন্ডা ভেবে কিছু করি না, আমার যেটা দিলসে মন থেকে চায় আমি ওরমভাবে ফ্লো করি। তো অব্যক্ত না ম্যাজিক হ্যাপেন সামওয়্যার ওখানেই। তুমি যখন ফিল্মটা শুট করছিলে, ডিড ইউ ফিল দ্যাট দিস ইজ হ্যাপেনিং? হ্যাঁ, কারণ আদিল হুসেন ওয়াজ ইন অব্যক্ত, তো ওটাও আমার কাছে আরেকটা দিন, when আদিল হুসেন said yes to the film, that was a wow moment for me. সো ছবিটা করতে করতে অর্পিতা দি, আদিল স্যার, অনুভব, যে একদম ওরও দ্বিতীয় ছবি ছিল, খেয়া, তো আমাদের পুরো টিম আমরা বুঝতেই পারছিলাম যে কিছু একটা ঠিকঠাক তো হচ্ছে। ইনফ্যাক্ট আমার এখন মনে আছে আমার ইউনিটে সবাই বলি করতে, এটা কী হচ্ছে বলো তো, আমি ওভার হিয়ার করতে তো নতুন বাচ্চা ছেলে, আমি পুরো বলছি এরা ঘর থেকে বেরোচ্ছে, কথা বলছে, আমার ঘরের বাইরে বেরিয়ে যাচ্ছে, কী হচ্ছে, ওরা কেউ কিছু ফিগার আউট করতে পারছিল না। না বাট অ্যাজ আ ফিল্ম মেকার আমার ওই কনফিডেন্স যে ঠিক সামথিং ইজ ঠিকঠাক করছে। এবার এডিটে যখন সুজয় দা, আনাদার পিলার অফ মাই ফিল্মস, সুজয় দত্তর এডিটার, আই হ্যাভ টু টেক হিজ নেম, সুজয় দা। তো সুজয় দাও এডিটের, আমার ফার্স্ট কাট সুজয় দার সাথে এডিট টেবিলেই আমাদের ফার্স্ট কাটের পরেই মনে হয়েছিল ছবিটা, মানে ডাবিং ছাড়াই না ছবিটাতে দেখে রিয়াক্ট করছিল। দ্যাট ওয়াজ আই থিঙ্ক ওই পয়েন্টটাতে আমি বুঝেছিলাম না, সামথিং তো কুছ তো ঠিক হুয়া হ্যাঁ, কিছু তো একটা করেছি। হ্যাঁ, তারপরে এই ফেস্টিভ্যালসগুলো আমার এখনো মনে হয় আমার একটু বিদেশেও চেষ্টা করা উচিত ছিল, বাট ও আইডিয়া ছিল না তো কোনো, প্রথম ফিল্ম, কিছু জানি না, আগাপিছা কিছু বুঝি না, জানি না, ইফিতে পাঠিয়েছি ওইটুকুই বাস। বাট আমার মনে হচ্ছিলো এটা আরও রানটা আরও ভালো হতে পারতো যদি, এখন তো এগুলো বুঝি, অনেক এজেন্টস থাকে আগের থেকে, অনেক ওই কানেকশনস এভরিথিং, তখন তো এটা কিছুই জানতাম না। বাট হ্যাঁ, থ্যাঙ্কস টু অল দ্য জুরিজ, এভরিবডি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফিল্ম, যারা ছবিটাকে সিলেকশন ইয়েতে ছিল এতগুলো ফেস্টিভ্যালে, আই এম ইনডেটেড টু অল অফ দেম অ্যান্ড অফকোর্স অলমাইটি। গল্পটা ধরো, আমরা যেরকম কথা বলছিলাম যে গল্প তো আমাদের মধ্যে থেকে কোথাও না কোথাও লাইফ এক্সপিরিয়েন্স, কোথাও না কোথাও ইয়ে থেকে আসে। তোমার তৃতীয় ছবি গুলদস্তা তো না, দ্বিতীয় ছবি গুলদস্তা, তারপর শ্রীমতী, তারপর এখন ডিফ্রিজ নিয়ে পরে আসছি, ডিফ্রিজ নিয়ে কথা বলবো পরে। যখন পরপর দুটো সিনেমায় তুমি দেখলে অব্যক্ত একটা জায়গা হলো, একটা জায়গা পেলো, একটা লোকজনের একটা রেসপন্স পেলো, ভ্যালিডেশন পেলো, রিকগনিশন পেলো, তারপর তুমি আরেকটা সিনেমায় গেলে যেটা তুমি আগে লিখেছিলে, ওটা থার্ড ফিল্ম, ওটা ইমিডিয়েটলি পরে আই ডিড গুলদস্তা। এবার গুলদস্তা করলে, শ্রীমতী করলে, এবার সবাই আস্তে আস্তে তো তোমাকে লোকজনও চিনতে পারছে অ্যাজ এ ফিল্ম মেকার। গুলদস্তা নিয়ে আই হ্যাভ আ স্টোরি আই ওয়ান্ট টু শেয়ার। আচ্ছা, হ্যাঁ, কারণ মজার গল্প, বিকজ অব্যক্ত দেখো নর্মাল মাসের কাছে কিন্তু ওরমভাবে প্রথম একটা ফেস্টিভ্যাল রাউন্ড হচ্ছে, নিশ একটা, আমরা এখনো যদি বলি নিশ, কাগজে অনেক বেরিয়েছে সব রকম, বিদেশে অনেক বেরিয়েছে,
অব্যক্ত। ইনফ্যাক্ট অব্যক্তর পরপরই ইনফ্যাক্ট 2020-তে অব্যক্ত রিলিজ করে 31 jan, কোভিডের বছর। আর আমি 2018-তে অব্যক্ত শ্যুট করি, 2019-এ আমি গুলদাস্তা শ্যুট করি। প্রোডাকশন প্রডিউস করেছিল গুলদাস্তা। তো গুলদাস্তা সাথে একটা অদ্ভুত কানেকশন আমার, বিকজ গুলদাস্তা আমার 2020-তে ওই লকডাউনের পর যে ফার্স্ট ওই কি বলে ওটাকে, লকডাউনের পর যে ফার্স্ট যে খুললো ওটাকে কি আনলক পুরো whatever কি টার্মটা ভুলে যাচ্ছে, আই ডোন্ট ওয়ান্ট টু রিমেম্বার অলসো, আনলক 1 নাকি আনলক ফেজ 1। তো তখন গুলদাস্তা ওয়াজ দ্য ইন্ডিয়াতে ফার্স্ট ফিল্ম টু হ্যাভ ইটস থিয়েট্রিক্যাল রিলিজ, ফার্স্ট শো গুলদাস্তা, ওই 11টা 11:30 শো। বাট ওই টাইমটা তো অনেস্টলি আমি চাইনি গুলদাস্তা আনতে, আমরা মানে খুব ভুল টাইমে আনা গুলদাস্তা, বিকজ দুর্গাপুজোর সময় রিলিজ করেছিল। ইফ ইউ রিমেম্বার সে বছর 8টা না 9টা ছবি একসাথে দুর্গাপুজো রিলিজ, গুলদাস্তা ওয়াজ ওয়ান অফ দ্যাম। তো গুলদাস্তা হ্যাড আ ভেরি লিউকওয়ার্ম রেসপন্স, স্বাভাবিক ব্যাপার, লকডাউনে বড় বড় ছবি, সেখানে আমাদের ছোট ছবি আর কি, ছোট ছবি বলতে মানে ছোট অ্যাজ ইন স্কেলেবিলিটি ওয়াইজ। বাট গুলদাস্তার সাথে যে ম্যাজিকটা হলো, গুলদাস্তা যখন ওটিটিতে আসলো তখন I was inundated with messages with in fact স্বস্তিকা দি, দেবযানী দি, অর্পিতা দি, সবার কাছে ভর্তি ভর্তি মেসেজ। তো গুলদাস্তা না আমার কাছে মাসের কাছে না ওই ওটিটি থ্রু দিয়ে গুলদাস্তা আমাকে পৌঁছে দিয়েছে, এবং ওটিটিতে গুলদাস্তা ডিড ভেরি ওয়েল। বুঝতে পেরেছো যে অনেক মানুষ তোমার সঙ্গে রিজোনেট করছে। হ্যাঁ, কারণ অব্যক্ত না অনেকে অব্যক্ত আবার হলে অনেক বেশি চলেছে, অনেক 25 দিন রান ফর 25 days, ইট ইজ ডিসেন্ট রান এট দি বক্স অফিস, কারণ তার আগে অব্যক্ত একটা ভালো বাজ হয়ে গেছিল। তো অব্যক্ত আর যেহেতু মা ছেলের ওই সম্পর্কটা, এবার অব্যক্ত অনেকদিন গুলদাস্তা আসার অনেকদিন পর ওটিটিতে আসে, বাট গুলদাস্তা আমার আগে পরের রিলিজের আগে ওটিটিতে চলে আসে। তো গুলদাস্তার থেকে আমার না বেসটা কিন্তু তৈরি হয়েছে, গুলদাস্তা অডিয়েন্স বেস যদি বলি, ওই মাস যদি বলি ওরকম ভাবে ওটিটি থ্রু দিয়ে, কারণ তখন তো ওটিটি কালচারটাও খুব বুম করলো, ওই ইন্টারনেট সবাই মোবাইলে দেখছে। তো আমি তখন গুলদাস্তার থেকে অনেক ভর্তি মেসেজেস পেতাম। ইনফ্যাক্ট এখনও গুলদাস্তার কত 2 million 4 million সব ওই ক্লিপিংসগুলোতে ভিউ আমি দেখি, ওই ফেসবুকে আসে মাঝে মাঝে, মেক্স মি ফিল সো হ্যাপি। বাট when I look back, I could have made it in such a better way, কারণ গুলদাস্তার দিন এত কম ছিল, এখনো মনে হয় আমি আরও যদি একটু রিশুট করতে পারতাম কিছু জিনিসপত্র। এইটা তো আমাদের দেখো অ্যাজ এ মানে আমরা যে ইন্ডাস্ট্রিতে আছি এই মুহূর্তে, আই হোপ অ্যান্ড উই অল হোপ যে এটা আস্তে আস্তে আরেকটু ব্রডার জায়গায় যাক, এবং আমাদের ফিল্ম মেকারদের আরেকটু বেশি সময় পাওয়া হোক। আমি নীতিশাস্ত্র বলে একটা ছবি করেছিলাম 9 দিনে, যে এই 9 দিন 10 দিনের মধ্যে সিনেমা করতে হয় আমাদের। কি করবো, তুমি একটা কথা বলো, অ্যাজ এ ফিল্ম মেকার তুমি এই যে আস্তে আস্তে একটু মানে একটার পর একটা সিনেমা বানাচ্ছ, প্রত্যেকটা সিনেমা তো শেখাচ্ছে তোমাকে নিজের মতো করে, এবং তারপর এই যে ডিপ ফ্রিজ অব্দি জার্নিটা, এইটুকুতে এই পয়েন্ট অব্দি যখন এসে পৌঁছলে শ্রীমতীর পর, তখন বুঝলে যে লোকজন তোমাকে দেখছে, লোকজন তোমাকে জানতে পারছে, লোকজন তোমাকে রিকগনাইজ করছে। দায়িত্ব কি বেশি ফিল করেছো কখনো? মানে মনে হচ্ছে যে না এখন একটু আমাকে এবার একটুখানি একটা এমন কিছু করতে হবে যাতে আই বিল্ড আপন দিস। না অনেস্টলি না, আমি না অত না অ্যাজ লাইফকে আই ডোন্ট টেক সো সিরিয়াসলি অনেস্টলি। গ্রেট টু হিয়ার হ্যাঁ, মানে ইটস ওয়ান লাইফ, মানুষ আজ আছে কাল নেই, এত আমরা কিসের জন্য জানি না, হয়তো কথাটা ফিলসফিক্যাল বলছি, আমি একদম ফিলসফিক্যাল কথা বলছি না, বাট আই টেক ইট ভেরি কি হবে, মানে ঠিক আছে, ইটস পার্ট অফ মাই লাইফ, আই এম নট হিয়ার টু ইমপ্রেস এনিবডি। ডেফিনেটলি একটা দায়িত্ববোধ অডিয়েন্সের প্রতি, অফকোর্স আমার যদি 100টা অডিয়েন্সও থাকে তাদের প্রতি তো আমার দায়িত্ববোধ আছে। আমি মনে করি অ্যাজ এ ফিল্ম মেকার আমার অনেস্টিটা আরও বাড়া চাই, আরও সিনসিয়ারিটি বাড়া চাই, ওটা আমার কাছে নিজের সাথে খুবই আই হ্যাভ টু বি, আমি যদি 100% অনেস্ট থেকে থাকি, আমার পরের কাছে আমি আরও বেশি অনেস্টি, আরও বেশি সিনসিয়ারিটি থেকে আমি কাজটা করবো, কারণ ওটা আমার কাছে ভ্যালিডেশন। বাট আই ডোন্ট টেক থিংস ফর গ্রান্টেড। আই এম ব্লেসড, আজকে একটা ছবি করার জন্য লোকে হাপুস করে, সেখানে আমি 4টে ছবি করে ফেলেছি, সেখানে আই ফিল এক্সট্রিমলি ব্লেসড, প্রিভিলেজড যে আমি কাজটা করতে পেরেছি আমার মতো করে। কোথাও একটা এনার্জি, কোথাও একটা something has worked in favor of me. So definitely I believe in the Almighty, প্রচন্ড strongly believe করি। I chant also, I follow Nichiren Buddhism, নামে হরেঙ্গে কেউ, I chant. So আমি প্র্যাকটিস করে আমি আরও বুঝেছি যে ইটস অল ওয়ান লাইফ, এত ভেবে এত স্ট্র্যাটেজাইজ করে না কিছু হয় না। ওই বলে না বলে না ওই মানে ওই ভুলে যাচ্ছি ওই একটা দেয়ার ইজ এ সেইং, সো মানে আমরা যেটাই ভাববো মানে যেটা হওয়ার সেটাই হবে, ইউনিভার্স হ্যাজ ইটস ওন ওয়ে অফ, মানে উই আর জাস্ট ডান্সিং টু ইটস টিউনস, মানে কাঠপুতলি আমরা, মানে সেটা তুমি খুব জেনুইনলি বিশ্বাস করো? আমি জেনুইনলি বিশ্বাস করি। কার্মা, ইটস অল অ্যাবাউট, তুমি ভালো কর্ম করো, ইট উইল কাম ব্যাক টু এনি ফর্ম, একটা ফর্মে তোমার কাছে ফেরত আসবেই। আই বিলিভ ইন দ্যাট
থিং। তা আমি অত একটা দায়িত্ববোধ তো ডেফিনেটলি আছে, আই হ্যাভ টু বি মোর সিনসিয়ার, মোর অনেস্ট, মোর হার্ড ওয়ার্কিং টুয়ার্ডস মাই নেক্সট ভেঞ্চার, টুয়ার্ডস মাই নেক্সট ফিল্ম ইন জেনারেল। তো আমি অত সিরিয়াসলি এটা করেছি বলে এটা আমি অত স্ট্র্যাটেজাইজ করি। আমি ইনফ্যাক্ট যদি স্ট্র্যাটেজাইজ করতাম আমি আরও 2-4টে ছবি তো 3টে ছবি তো আমি বসে বসে করে ফেলতে পারতাম অনেস্টলি। কিন্তু সেটা করে কি আনন্দ পেতে? না, পেতাম না। এক্স্যাক্টলি। আর আমার লাইফের প্রতি ওয়ান্টও খুব কম, অত আমার একটু ভালো খাবো, বোঝাই যাচ্ছে, একটু ভালো থাকবো, ব্যাস ঠিক আছে, ভালো কাজ করবো। আমি এমন কাজ করতে যাতে লোকে 10 বছর পরে মনে রাখে। আই ওয়ান্ট দ্যাট থিং। বেশ। এমনিতে আমার পডকাস্টে আমরা চেষ্টা করি একটা মানুষের ইন্টারনাল প্রসেসটাকে একটু বোঝার, কারণ অনেক অ্যাসপায়ারিং ফিল্ম মেকার্স আছে, অনেক অ্যাসপায়ারিং অ্যাক্টার্স আছে যারা এগুলো শুনতে ভালোবাসে, বা আমার যারা দর্শক আছে তারাও এই ধরনের আলোচনা শুনতে ভালোবাসে। এবার হোয়াট ইজ ইউর ইন্টারনাল প্রসেস? তোমার তো 4টে ছবি হয়ে গেল, এই 4টে ছবির মধ্যে ডিড ইউ আইডেন্টিফাই হোয়াট ইউর প্রসেস ইজ? আই এম স্টিল ফিগারিং আউট, টু বি অনেস্ট। আমি বললাম না, আই এম আ পার্সন, আমি না খুব গো উইথ দ্য ফ্লো করি। আমি খুব এটার আই অলওয়েজ লিসেন টু মাই হার্ট। I always go with the flow. So I'm trying to figure out what is the process. I don't think so there is any fixed process. There can't be any fixed process for filmmaking. It should be from here. But definitely 3 keywords, 3 key points I will hard work, sincerity, and most definitely honesty. Honesty towards your craft. যে তুমি ভালোবাসো সিদ্ধাচ্ছে তোমার 200% দিয়ে তোমার করা উচিত। ডিসঅনেস্টিটা না একটু হলেও দেখা যায় কোথাও, সেটা আইডেন্টিফাই করে নেওয়া যায় একদম। মানে প্রথমত, অ্যান্ড অলসো বিং ফোকাসড। ফোকাস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু বি ফোকাসড। লোকে তো ফোকাস থাকতে পারছে না। মানে তুমি আমাকে বলো যে ফোকাস থাকার জন্য কি তুমি আলাদা করে নিজেকে কিছু করেছো, নাকি তোমার ফোকাসটা এমনিতেই আছে? না, আমি প্রচণ্ড চঞ্চল। আই এম আ ট্রু ক্যান্সেরিয়ান। আমি এত ওভার থিঙ্কিং করার মাস্টার। আমি খুব ফোকাসে আমার সময়, বাট আমি এখানে বলতে চাই, আমি যেটা বললাম আগে, আই ফলো নিচিরেন বুদ্ধিজম, আই চান্ট নাম্য রেঙ্গেকেও। So this practice has changed me a lot. আমার যে আগে প্যানিক করা এখনও করি, বাট অনেকটা কমে গেছে। আমি যেটা বললাম, আই ডোন্ট টেক থিংস সো সিরিয়াস। আফটার আই হ্যাভ লস্ট মাই দিদা অ্যান্ড মা, দ্যাট ওয়াজ দ্য মোস্ট স্ক্যারিয়েস্ট পার্ট অফ মাই লাইফ। কারণ আমার ওয়াইল্ডেস্ট ইমাজিনেশন, আমার স্ক্যারিয়েস্ট ইমাজিনেশনও ছিল না যে আই উইল লুজ দেম এট আ পয়েন্ট অফ টাইম। তো কথা বলো, এখানে একটা জিনিস জিজ্ঞেস করি প্লিজ। সেটা হলো, অনেক মানুষের জীবনেই মানুষ তো দুঃখ কষ্ট, এটা পার্ট অফ লাইফ। তোমাকে থামিয়ে জিজ্ঞেস করি, সেটা হলো জীবনের কতগুলো পয়েন্টে প্রত্যেকটা মানুষের জীবনে আনন্দ যেরকম আসবে, সেরকম দুঃখ কষ্ট ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদি ইত্যাদি আসবে। হাউ ডিড ইউ, তুমি হ্যান্ডেল কি করে করলে এই কষ্টটাকে, এবং তা তোমাকে কি শেখালো অ্যাকচুয়ালি? স্টিল হ্যান্ডলিং, স্টিল কোপিং আপ, বাট হ্যাঁ, লাস্ট 3 years has been একটু টার্বুলেন্ট গেছে। লাস্ট 3 years I have had my shares of heartaches, আরও অনেক কিছুর মধ্যে। সো দ্য বিগেস্ট কেম এজ আ ফর্ম অফ, প্রথমে আই লস্ট সুদীপ, a dear friend, তারপরেই দিদা, আর মোস্ট রিসেন্টলি মা। সো ইট হ্যাজ বিন লাইক, when I look back, আমি বলি এত কিছু হয়ে গেল। হ্যাঁ, প্রত্যেকটা টাইম ইট has hit me very hard, বাট আমি এটাও বলবো যে আমি এইগুলো না ঘটলে আমি বুঝতেও পারতাম না যে ইন্টারনালি আমি এতটা স্ট্রং। আই এম আ ভেরি ইমোশনাল গাই, আই এম আ ভেরি ইমোশনাল গাই, ট্রু ক্যান্সেরিয়ান। সো আমি যখন মায়ের যত হসপিটালের যা প্রবলেমস হয়েছিল, মেডিকেল প্রবলেমস, সব আমি হ্যান্ডেল করেছি। আর আমি এমন একটা ছিল জীবনে, হসপিটালে ওই মেডিকেল এইগুলোর থেকে আমি একদম দূর হাত, আমার একদম খুব আনকমফোর্টেবল লাগে, প্যানিক অ্যাটাকস হয়। তো আমি পুরো মায়েরটা তো আমি ডিল করলাম। সো কোথাও কিনা আমি এটাও বুঝতে পারলাম, হয়তো আমি নিজেও জানতাম না আই এম সো স্ট্রং উইদিন। এটা আমার কাছে, আমি নতুন করে নিজেকে ইনভেন্ট করলাম, নিজেকে চিনলাম যে ও গড, ওকে আই এম দিস স্ট্রং, আই নেভার নিউ মাই সেলফ। আমি এতটা স্ট্রং, এতটা শক্ত ভেতর থেকে। হ্যাঁ, দেখো, গ্রিফ হ্যান্ডেল এখন আমার একটা হতে পারে, আমি একটা একদম হাইবারনেট করি গিয়ে একদম কুকুনের মধ্যে চলে গেলাম, এটা একটা হতে পারে। বাট আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। আই ওয়ান্ট those people, my loved ones, to live through me. I can't afford to do that, because they always wanted, my mom always wanted, Dida always wanted that I will be someone someday. কারণ যা হয় রিলেটিভস আসে, যা হয় টুকটাক লোক, বাবার বন্ধু বান্ধবকে বলতে এটা কি করছে, কি এদের কাছে তো সিনেমা বাট আমি পাত্তা দিই, বিকজ আমার মা, মেইন ইজ মাই পেরেন্টস, দে হ্যাভ অলওয়েজ সাপোর্টেড মি। সো তখন আই ওয়াজ গোয়িং দ্যাট। আমার খারাপ লেগে এটাই যে
ওটা দেখতে পারলো না, আরও ফিউচারে যদি আরও কাজ করি বা দ্য গ্রেস অফ গড, মানে ওদেরকে ঠিক ওই সময়টা ওদেরকে পাবো না। বাট আমি না খুব অদ্ভুতভাবে ডিফেন্স মেকানিজম হয় না, আমি না নিজের মধ্যে মনে হয় দে আর অ্যারাউন্ড মি, যায় না, এটা আত্মিক সম্পর্ক না, ওটা কখনো ইটস বিয়ন্ড ডেথ, দেয়ার ইজ সামথিং বিয়ন্ড ডেথ, এটা ডেথ দিয়ে সব শেষ হতে পারে না, এটা হতে পারে না। দে আর লাইক দ্য গার্ডিয়ান এঞ্জেলস নাও। তো আমি ওরমভাবেই মনে করে নিয়েছি, মানে ঠিক আছে, আই টক টু দ্যাম নিজের মতো করে, আই স্পিক টু দ্যাম, আমি আমার মতো করে একটা ওয়ার্ল্ড বানিয়ে নিয়েছি। দে আর অ্যারাউন্ড মি, দে আর উইথ মি, দে কান্ট। তোমার আর্টিস্ট সেলফটার যখন পেন হয়, তো সেটা তো কোনো না কোনোভাবে চ্যানেলাইজও হয়ে যায় তোমার ইয়েতেও বোধ হয়। ইনফ্যাক্ট আমি বললাম না, আই হ্যাভ অলসো হ্যাড মাই শেয়ার অফ হার্টেক্স যখন হয়েছে। আই হ্যাভ রিটেন ডিপ ফ্রিজ ইজ দ্য স্ট্র, ডিপ ফ্রিজের গল্প ইজ, ইট হ্যাজ কাম ফ্রম দ্য পেইন উইদিন, যা কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, আই জাস্ট জটেড ডাউন, আমি গল্পের হিসাবে লিখে দিয়েছি। আই রাইট। আমার ছবিতে সবাই বলে আমার ছবি খুব ইমোশনাল হয়, কাঁদায়, তো মেবি ওইগুলোই হয়তো ম্যানিফেস্টেশন। আমরা ওই মিডিয়াম দিয়েই চ্যানেলাইজ করার চেষ্টা করি, খুবই কস্টলিয়েস্ট মিডিয়াম, বাট বাট গ্রিফ হ্যান্ডেল করে এক একজনের এক এক রকম কোপিং মেকানিজম। বাট আমি মনে করি আই এম স্টিল হ্যান্ডলিং অ্যান্ড টাইম, আই হ্যাভ লেফট ইট অন টাইম। বাট আমি এটা রিয়েলাইজ করেছি, ডোন্ট টেক থিংস সিরিয়াসলি, আমি সবাইকে বলবো, মানুষ আজ আছে কাল নেই, এত কিছু সিরিয়াসলি নিতে হবে না। কে কী ভাবলো, কে কী বললো, এ বললে ও কী ভাবে, ও করলে সে কেউ এরমভাবে করলে ওটা হবে, এরম কিচ্ছু হবে না, অত ক্যালকুলেশন করে লাভ নেই। ক্যালকুলেশন, হ্যাঁ অবশ্যই হ্যাভ টু বি পার্টিকুলার অ্যাবাউট ইউর সেলফ, কাজ ঠাজ নেই, সব কিছু না, বাট অত ক্যালকুলেশনস করে কিছু হয় না, দ্য এন্ড অফ দ্য ডে সব গুলিয়ে যাবে। তুমি অনেকগুলো মানে অনেকজন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সঙ্গে কাজ করেছো যারা সেই অর্থে মানে বড় নাম, প্রত্যেকেই বড় নাম। এবার এই পুরো প্রসেসটায় আমি মানে এরপরে এই কথার প্রশ্নটার পরে আমি ডিপ ফ্রিজে আসবো। হ্যাঁ, প্লিজ এসো, ওটা রিলিজ। কারেক্ট। এবার এই যে এই সমস্ত অভিনেতাদের সঙ্গে বা অভিনেত্রীদের সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্সে হোয়াট ডিড ইউ লার্ন? মানে আমি না একটা বলবো যে এরা না এমনি স্টার এমনি ওই জায়গাটায় পৌঁছয়নি, বিকজ আমি আই ডোন্ট ওয়ান্ট টু টেক নেমস, বাট আমি কিন্তু অনেস্টলি এদের থেকেই কোনোদিন কোনো ট্যান্ট্রামস পাইনি। ট্রাস্ট মি, ইট হ্যাজ বিন আ কেক ওয়াক ফর মি। আমি যদি নাম ধরে প্রথম ছবিতে আদিল হোসেন, অর্পিতা দি, ইট হ্যাজ বিন আ কেক ওয়াক। ইনফ্যাক্ট আমি খেয়া অনুভবও ওয়াজ ভেরি সাপোর্টিভ, ওদের সাথেও আমার খুব ভালো জেলিং, সমবয়সী আমরা অলমোস্ট। সেম সেকেন্ড ছবিতে স্বস্তিকা দি, অর্পিতা দি, দেবজানি দি মানে মাজদি ইজ লাইক ফ্যামিলি টু মি। মাজদি আমার ফার্স্ট শর্ট ফিল্মে ছিল, তো ফার্স্ট ফিল্ম থেকে মাজদির সাথে এখন পুরো একটা ফ্যামিলি বন্ডিং হয়ে গেছে। তো স্বস্তিকাদির সাথেও আমার, ইনফ্যাক্ট আমি যখন স্বস্তিকাদির সাথে, আই নিড টু টেল ইউ দিস, মানে আমি স্বস্তিকাদিকে যখন কাস্ট করি, আমাকে ইন্ডাস্ট্রি 2-4 জন বলেছিল তুই স্বস্তিকাদির সাথে কাজ করছিস, তোকে তো পাগল হয়ে যাবি, পারবি না। ঠিক আছে, আমি তো ক্যারেক্টারে স্বস্তিকাদির সাথে ওকে দেখছি না, আমি এরম যখন কাজ করলে আমি মানে ইট ওয়াজ আ কেক ওয়াক লিটারালি। আমি ভাবতে পারি যে বলেছিল, আমি যেই স্বস্তিকাদি, ইটস পুরো ডিফারেন্ট। আমি স্বস্তিকাদিকে আই লাফ ইট অফ উইথ হার, মানে তুই ভাবো, মানে শি হ্যাজ বিন সাচ আ সুইট হার্ট। সোহমদা শ্রীমতীতে, সোহমদা মানে কি ভালো মানুষ সোহমদা। আবিরদা রিসেন্টলি ডিফারেন্টে, ও গড কি সাপোর্টিভ। তনুশ্রী অ্যানাদার মানে জ্যাম অফ আ পার্সন। কাকে মিস করছি না তো, আর কাকে মিস করছি? অনুরাধা, আমি ওর সাথে গুলদাস্তা করেছি, ডিপ ফ্রিজে আছে। অনুরাধা ইজ আ ডিয়ার ফ্রেন্ড অলসো, খুব ভালো এক্সপিরিয়েন্স। পাওলিদির সাথে আমি কাজ করেছি, পাওলিদি ইজ অ্যানাদার জ্যাম অফ আ পার্সন, আই লাভ হার। পাওলিদির সাথে আমি কাজ করেছি একটা হিন্দি কাজ, ওটা আমার ফার্স্ট, ওটা এখনো আসবে হয়তো এবছরই। এম কে রায়না আর পাওলিদা একসাথে হিন্দি কাজ করেছি, ইটস কল্ড বিরিয়ানি, থ্রি কোর্স মিল বলে। ইটস অ্যান অ্যান্থোলজি ফিল্ম। আরও কলকাতার দুজন ডিরেক্টর, দুটো সেকশন দিয়েছি, ইন্দ্রাশিস দা আর শিলাদিত্য দা। আমি আরেকটা করেছি, আমারটাতে পাওলিদি আর রায়না, এম কে রায়না স্যার আছে। তো সবার সাথেই কাজ করার এক্সপিরিয়েন্স হ্যাজ বিন ভেরি গুড। মানে ইনফ্যাক্ট ওরাই আমাকে কোনো দিন কোনো রকম স্টারি ট্যান্ট্রামস কিচ্ছু না, মানে এত হার্ডওয়ার্কিং, এত পেশেন্ট, দে হ্যাভ বিন সো পেশেন্ট, আই হ্যাভ বিন লাকি। আমার মনে হয় আরও একটা বিষয় আছে অর্জুন, সেটা আমিও নিজেও রিয়েলাইজ করেছি, আমি অনেক দেখেওছি। যখন এরা প্রত্যেকেই তো অভিনেত্রী, এমনি তুমি প্রথমে বললে যে অভিনেত্রী, এবার প্রত্যেকেই নিজের মতো করে তাদের আর্টিস্ট সেলফটার জন্য দে আর রেসপন্সিবল, এবং অ্যাট দ্য সেম টাইম যখন দে সি সামওয়ান উইথ দ্যাট ইনভলভমেন্ট ইনটু দ্য ফিল্ম, আমার মনে হয় তখন দে ফাইন্ড দ্যাট ওকে, হ্যাঁ, দে মানে দ্যাট বিকামস এ টিম। এনার্জি, হ্যাঁ, ট্রু, দ্যাট ইজ ট্রু।
আমার টিমও অ্যাকচুয়ালি একদম, হ্যাঁ, দ্যাট ইজ অলসো ফ্যাক্টর। আমিও প্রচণ্ড, মানে আমার কাছে ইটস লাইক ওয়ার্শিপ, মানে যখন আমি ছবি বানাই ইটস লাইক মন্দিরে আমি যাচ্ছি পুজো করতে, ইটস লাইক পুরো ওয়ার্শিপ আমার কাছে, বিকজ দিস ইজ, অ্যান্ড আই ডোন্ট টেক থিংস ফর গ্রান্টেড। আমি খুব অনেক মানে আই ফিল ভেরি ব্লেস, ভেরি প্রিভিলেজ, যেটা আগেও বললাম। আই ডোন্ট টেক আ ফিল্ম ফর গ্রান্টেড, নেভার এভার। মানে যেদিন আমি ওটা করে আমি ছবি বানানোই বন্ধ করে দেবো, যেদিন আমার ওই সেলফটা চলে আসবে যে ও ঠিক আছে এটা বানিয়ে, যেদিন ওই অ্যাটিটিউডটা আসবে, লিভ, আই কুইট, মানে কোনোদিন যাতে না আসে ওইটা। সেটা নিজে রিয়েলাইজ করতে পারবে তো? অফকোর্স পারবো, ওইটুকু আই এম ভেরি সেলফ অ্যাওয়্যার ওই দিক দিয়ে। দেখো, আমি তোমার ছবি দেখে আমার যেটা লেগেছে আমি তোমায় বলি, আই ফাউন্ড ইট ভেরি অনেস্ট, টু বি ভেরি অনেস্ট। আমার মনে হচ্ছে একটা অনেস্টি আছে যেটা ইজ টাচিং মি, মানে উইচ ইজ কানেক্টিং টু মি। কালকে আমি মানে রাত্রিবেলা তোমার পাঠানোর লিঙ্কে ডিপ ফ্রিজ দেখলাম, ডিপ ফ্রিজটা শেষ হওয়ার পর বেশ কিছুক্ষণ বসেছিলাম আমি চুপচাপ একা একা, কারণ যেই সাবজেক্টটা নিয়ে কাজ করেছো তুমি, সম্পর্কের ভেঙে যাওয়া, এটা একটা এমন জিনিস যেটা প্রত্যেকের জীবনে কোথাও না কোথাও, অনেক বেশিরভাগ মানুষের জীবনেই হয়তো কোনো সম্পর্ক, সেটা বন্ধুত্বের হতে পারে, প্রেমের হলে তো কথাই নেই, আর বিয়ের হলে তো আরও কোনো কথা নেই। এবার এই যে ভাঙাগুলো যে কী রেজোনেন্স রেখে যায় পেছনে, তার যে কি একটা থেকে যায়, কিভাবে থেকে যায়, এটা খুবই সুন্দর করে আমার মনে হলো তুমি নিজের মতো করে বুনেছো, একটা অন্য একটা ভাবে বুনেছো। ডিপ ফ্রিজ কেন, মানে কেন সম্পর্কের ভেঙে যাওয়া ওয়াজ দ্য ট্রিগার, বা একটা ভাঙা সম্পর্ক নিয়ে কাজ করার কারণটা কি? এটা না আমি, হ্যাঁ, কি বলি, এটা আই হ্যাভ সিন পিপল, আমি খুব ক্লোজ, আমার মানে খুব ক্লোজ পেরিফেরিতেই দেখেছি সম্পর্ক, মানে আমি বলতে পারি একদম, মানে ফ্যামিলি বলতে পারি, আমি ক্লোজ পেরিফেরিতেই দেখেছি পিপল নট হ্যাপি টুগেদার, বাট স্টেইং ইন আন্ডার ওয়ান রুফ, স্লিপিং অন দ্য সেম বেড বাট ফেসিং দি আদার সাইডস, মানে বাট আমি মনে করি আজকাল আর কোথাও গিয়ে না এখন না কোথাও কি ডিভোর্সটা না একটা আমাদের ওখানে না খুব হেজিটেন্ট একটা লোকেরা দেখবে ডিভোর্স হচ্ছে, বাট ওটা আমার ট্রিগার পয়েন্ট ছিল যে ইটস ভেরি, ইফ ইউ আর নট হ্যাপি উইথ সামওয়ান জাস্ট মুভ অন করো। বাট ইয়া, হ্যাভিং সেড দিস, আমার সবসময় এটা মনে হয়েছে যে প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, ফার্স্ট ওই ফ্লেম, ওই ফ্লিকারটা, ওটা কি ভোলা যায় আদেও পুরোপুরিভাবে? ওটা কি সম্ভব না? কোথাও ওটার একটা রেশ, একটা কিছু থেকে যায়। তো ওটাই দ্য থট ওয়াজ, আই টোল্ড ইউ আই ওয়াজ গোয়িং থ্রু আ ডার্ক, মানে নিজেও খুব একটা ভালনারেবল ফেজে ছিলাম। সো তখনই আমি ভাবলাম, তখনই ডিপ ফ্রিজের ওখান থেকে ইনসেপশন অ্যাকচুয়ালি জার্মিনেট করলো আইডিয়াটা। তো ইয়া, অ্যান্ড আই গট সাচ ফ্যাবুলাস অ্যাক্টার্স, আবিরদা, তনুশ্রী, হ্যাঁ, অনুরাধাও খুব ভালো কাজ করেছে, দেবযানীদি, প্রত্যেকে ভালো কাজ করেছে, প্রত্যেকেই খুবই ভালো কাজ করেছে। ছবিটা আসবে, মানে কবে আসছে ছবিটা? পোস্ট ইলেকশন রিলিজ পোস্ট ইলেকশন, হ্যাঁ, ইলেকশনের আগে তো এখন আর তো ইয়ে নেই, দেখা যাক। মানে এটা তো প্যানোরামা আরও ফেস্টিভ্যাল রান হলো, অনেকগুলো জায়গায় গেছে, তাই ফিঙ্গার্স ক্রস। আর আশা করি এটা আবার একটু অব্যক্তর ওই 7টা লোকে ফেরত পাবে আমার, মানে যদি তুমিও আরো বলতে পারো একটু ওই সাথে আবার একটু আমি করলাম। ইট ইজ পার্সোনাল, ইট ইজ ইমোশনাল, আমার ভেরি নন ড্রামাটিক। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যে ধরো একটা ফিল্ম মেকার যে একটা গল্প বলতে চাইছে, বা একজন গল্প বলার চেষ্টা করছে, সে যদি চায়, তোমার পার্সপেক্টিভটা শুনতে চাই, সে যদি চায়, সে কি নিজে কোনো কিছু লিভ না করেও সেটাকে এক্স্যাক্টলি কানেক্ট করতে পারে মানুষের সঙ্গে? হ্যাঁ, করতে পারে না কেন? অনেকে তো দেখো না, আমি আজকে নয়, এখনো অবধি আমি যা গল্প, মানে যতগুলো ডিরেক্ট করেছি নিজের গল্প, অনেক সময় তখন অনেক ডিরেক্টর হয়তো কোনোদিন আমি একটা ভালো গল্প পেলাম, হয়তো আমি অন্যের গল্প হয়তো ডিরেক্ট করলাম, তো সেখানে নট নেসেসারিলি আমি হয়তো লিভ করেছি। যখন আই হ্যাভ টু হ্যাভ ফেথ ইন মাই রাইটার্স দেন, মানে আমার রাইটারের প্রতি আমার পুরো ভরসাটা রাখতে হবে। হ্যাঁ, বাট আমি এখন অবধি আমি পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলে, আমি যেখানে, যেমন আমাকে অনেকে বলে তুমি ভীষণ আরবান ছবি করো, এটা আমার কাছে একটা তকমা আছে, ভীষণ আরবান ফিল্মস করো। তো আমি বলেছি এটা আমি করি বলে না, এটা হয়তো আমি রুরাল ফিল্মস এখন হয়তো করবো না, মানে ওই ব্যাকড্রপে হয়তো করবে, বিকজ আমি আই বিন আরবান গাই, আমি অত ওই দিকটা দেখিনি, হয়তো দেখলে হয়তো আমি আরো বেটার করতে পারি। আই ডোন্ট ওয়ান্ট টু বি ডিসঅনেস্ট টুয়ার্ডস মাই সেলফ, মানে টুয়ার্ডস দ্য ফিল্ম। এটা বানিয়ে দিলাম একটা দেখে, যেটা আমি নিজে লিভ করেছি। বাট কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, আর নট অলওয়েজ যে নিজেকে লিভ করতে হবে না, হলে আরও বেটার, আরও বেটারভাবে এক্সপ্রেস করা যায়, বাট না হলে ওয়াই নট। সব যে আমি সব ছবি সবই তো আর আমার
আফটার অল তো ইটস ফিকটিশিয়াস, আফটার অল ইট ইজ ডেফিনেটলি ফিকশন, কিন্তু আমার মনে হয় কিছু পার্ট, কিছু কিছু অংশ, কিছু কিছু চরিত্র যেমন ডিপ ফ্রিজে আমি যদি বলি, মিলির চরিত্রটার সাথে আমার খুব মিল আছে, বা আবিদ্যার চরিত্রটার সাথে আমার খুব মিল আছে। রাইট, থাকতেই হবে, সেটা তো কোথাও হবেই। তো সেই প্রত্যেকটা চরিত্রের সাথে কোথাও গিয়ে আমার মধ্যে একটু শ্রীমতীও আছে, কোথাও গিয়ে আমার মধ্যে একটু ডলি বাগড়িও আছে, কোথাও গিয়ে আমার মধ্যে ওই স্বর্ণাবও আছে, আবার সোহমদাও আছে আমার অশ্রীমতীর কিছুটা। তো সব ক্যারেক্টার একটু আধটু তো আমার মধ্যে ডেফিনেট, যেহেতু আই হ্যাভ রিটেন অলসো মাই কো রাইটার, তো আমার তো ওইটা একটু থাকবেই। এবার আমাকে একটা কথা বলো, যে এই যে যখন চরিত্র লেখার ক্ষেত্রে আমি অ্যাজ এ মানে রাইটার, আমি নিজেও নিজের ছবি লিখি, আমার প্রথম একদম শুরুর দিকে যখন লিখছিলাম আমি, মানে ধরো আজ থেকে 17-18 বছর আগে যখন আমি শুরু করি লেখা, সেই সময় আমার একটা জিনিস আমি একটা জিনিস রিয়েলাইজ করি যে আমি যে লিখছি চরিত্রগুলো আলাদা আলাদা চরিত্রের যে এক একটা করে নিজস্ব ফ্লেয়ার থাকে। তুমি তো একজন মানুষ, তোমার মধ্যে তুমি বললে অনেকগুলো চরিত্র থাকে, এই যে চরিত্রগুলোর আলাদা আলাদা ফ্লেয়ারগুলো বেরিয়ে আসে, এটা কি তুমি খুব কনসিয়াসলি করো নাকি এটা অটোমেটিক্যালি প্রসেসটা ঘটে? মানে ধরো মিলি আর স্বর্ণাভ, এই দুজন তো আলাদা আলাদা দুটো মানুষ, বাট তোমাকেই কথা বলতে হচ্ছে এদের হয়ে, দুজনের জন্যই তোমাকেই কথা বলতে হচ্ছে। তো এই ডিফারেন্সিয়েশনটা, এই যে একটা ডিফারেন্ট ফ্লেয়ার দুটো ক্যারেক্টারের মধ্যে, সেটা তো টেকনিক্যালি মানে অনেস্ট, আই মিন অনেস্ট আগে, সবটা তো আর আমার মনে হয় অর্গানিক্যালি কিছুটা তো মানে it's a mixture, you can say it's a mix of both. আর আরেকটা জিনিস বলো, সেদিন পদ্মনাভদার সঙ্গে একটা এপিসোড করছিলাম, সেখানে স্ক্রিন রাইটিং নিয়ে কথা বলছিলাম। স্ক্রিন রাইটিংয়ের ক্ষেত্রে তোমার কি মনে হয় যে দেয়ার ইজ এ ফরম্যাট, দেয়ার ইজ এ টেকনিক্যাল পার্ট যেটাকে ফলো করে আমাদের কাজ করা উচিত, বা অ্যাসপায়ারিং রাইটার? তো টেকনিক্যালিটি তো আছে, ইউ ক্যান গো ওভারবোর্ড, তোমাকে খুব জানতে হবে কোথায় থামতে হয়। আমি অ্যাজ এ ফিল্ম মেকার মনে করি কোথায় থামতে হয় ইউ হ্যাভ টু নো। রাইট, লিখে যাও, সবচেয়ে ইম্পর্টেন্ট তোমার জানতে হবে তোমাকে কোথায় থামতে হবে। বিট একটা শর্ট নেবার সময়, বিট ইমোশনাল, বিট লেখা, ইউ হ্যাভ টু অলওয়েজ নো কোথায় গিয়ে থামতে হবে, কোথাও গিয়ে ওভার ডুটা না হয়ে যায়। আমি পার্সোনালি ওটাতে খুব কনসিয়াসলি, আমি যখন একটা শর্ট টেক করি বা লিখি আমার কো রাইটার ওয়েন উই রাইট টুগেদার, আমি সবসময় এটা মনে করি যে এখানে আবার থেমে যেতে হবে, এবারে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তো ওটা কোথায় থামতে হয় ওটা জানাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর টেকনিক্যালিটি তো ডেফিনেটলি আছে, একটা ক্যালকুলেশন রাখতে হয় মাথায়, ডিউরেশনটা মাথায় রাখতে হয়, কতটা আমি গিভিং করছি, একটা ফ্লো থাকতে হবে গল্পে। ইট অ্যাগেন ডিপেন্ডস অন ইচ স্টোরি, ডিফারেন্ট স্টোরি হ্যাজ ডিফারেন্ট লেভেল, মানে ডিফারেন্ট টাইপ অলসো না। তোমার ডিপ ফ্রিজ দেখার পর তুমি যেরকমভাবে স্ক্রিন প্লেটাকে বুনেছো, there is a structure, মানে there is continuously coming going back, আমি স্পয়লার কিছু দিচ্ছি না, it's just a different way of storytelling. এবং আমার পার্সোনালি পারফরমেন্সেস, বিশেষ করে তনুশ্রীকে, মানে আমি আর কিছু আলাদা করে বলছি না, বাট শি ডিড সামথিং উইচ ইজ এক্সেপশনালি ডিফারেন্ট। তো তনুশ্রীর সঙ্গে তোমার কাজ করতে গিয়ে, প্রথমবার কাজ করলো তনুশ্রীর সঙ্গে? হ্যাঁ, আমি তনুশ্রীর সাথে বহুদিন ধরে কাজ করবো একটা ইচ্ছা ছিল, বিকজ আমি না ওকে প্রথম ওই দুর্গা সহায়, গুমনামি বাবা, আমার এত বড় কাজ ভালো লেগেছিল। তবে আরেকটা ছবি আমি লাস্ট ইয়ার দেখলাম, আমার বছর 20 পরে, যেটা মানে ছিল, আবিরদাও ছিল। রাইট, ইনফ্যাক্ট আই লাভ তনুশ্রী ইন দ্যাট ফিল্ম। তো আমার মানে ওই ছবিটা দেখি না, আমার একটা বলে না, আমি আর যখন আই স্টার্টেড রাইটিং, আমি যখন মিলি চরিত্রটা লিখি তখন আমার মাথাতেই না, তাহলে না লেখার সময় একটা তুমি ভেবে নাও তোমার ডে 1 থেকেই মানে তনুশ্রী গঠনটা, দ্য বডি টাইপ অ্যান্ড ওই টাওয়ারিং একটা পার্সোনালিটি, লম্বা, মানে আমি ওই ইট হ্যাজ টু বি তনুশ্রী, আমার মাথাতে ওটাই ছিল। শি ইজ সো গুড, অ্যান্ড আমি না অ্যাজ অ্যান অ্যাক্টর শি ইজ ভেরি ম্যালিয়েবল, মানে একটা ময়দার ডোয়ের মতো, মানে ওকে তুমি যেরকমভাবে করবে। ইনফ্যাক্ট আই ওয়াজ সো আমেজ, আবিদা তুমি দেখেছি সো গুড একদম, এবং একটা অ্যাপ্রোচটাও একটুখানি আলাদা আবিরের, এবার সেটাও ভালো লেগেছে। মানে ওয়াচ আউট ফর আবিদ, অ্যাকচুয়ালি সো ডিফারেন্ট, সো। কিন্তু তনুশ্রীর এই অভিনয়টা যেটা বেরিয়ে এসছে, সেটার মধ্যে তোমাদের প্রসেসটা কি ছিল, তোমার আর তনুশ্রীর ওই ক্যারেক্টারটা তৈরি করা? তনুশ্রী অনেক বসেছি, ইনফ্যাক্ট এখানে বেনিদিরও ইন্টারভেনশন ছিল। আচ্ছা, বেনিদিও ছিল স্ক্রিপ্টার ইয়েতে তনুশ্রীর চরিত্রটা নিয়ে, তো থ্যাঙ্কস বেনিদি। সো তনুশ্রী আমি অনেকবার বসেছি চরিত্রটা নিয়ে, মানে আমরা মাইনুট, মানে ট্রিভিয়াল পয়েন্টস, মানে যেগুলো কোনো মানে সব মানে এত আলোচনা, অনেক ডিসকাশন একসাথে, মাল্টিপল সেশনস অফ ডিসকাশনস, কিরমভাবে অ্যাপ্রোচটা হবে। কারণ ডিপ ফ্রিজ আবার খুব কম দিনে শ্যুট করেছি, তো
আমরা কি বলবো, এখানে তো আমাদের মজা করে আমি বলি টুক করে হয়ে যাবে, এখানে আমাদের এখানে আমার ছবিতে টুক করে এটা করে টুক করে ওটা করে না, পুরো একটা ইয়ে হয়ে গেছে। একদম একদম, এটা সব আমার মনে হয় অনেক সেটই হয়। বলবো তো উই ডোন্ট গেট দ্যাট টাইম। ইনফ্যাক্ট আমি বলতে চাই আমাদের বাংলা অ্যাক্টার্সরা দে আর সো আমাদের টেকনিশিয়ান আমরা সবাই উই আর সো এফিশিয়েন্ট একদম, এবং মানে বাইরে 10 দিন 12 দিন ধরে এক একটা গান শুট হয়, আমরা Exactly. একটা ছবি শেষ করে দিচ্ছি, অ্যান্ড ইটস ট্রাভেলিং অলসো, ইটস একদম। গেটিং অ্যাপ্রিসিয়েশন অলসো। সো আর্টিস্টদের তো আমার এত নিজের খারাপ লাগে, আর্টিস্টদের সময়টাই দিতে পারি না, মানে একটা শটের পরেই যাও আবার আরেকটা শট, মানে আই ফিল সো ব্যাড সামটাইমস। মানে হ্যাঁ, মনে এবার হয় যে- এরা এর মধ্যে মানে এর মধ্যে তনুশ্রী যে পারফরমেন্সটা বের করেছে, আমার আরেকটাও ইন্টারেস্টিং মজার ছিল, কারণ তনুশ্রী আর আবিরদা একসাথে অনেকগুলো কাজ করেছে, আর ওখানে দেয়ার কেমিস্ট্রি ওয়াজ দ্য হাইলাইট অফ দ্য ফিল্ম। বাট এখানে দুজনকে আমি কাজ করে ইচ্ছা করি, বাট আই ডিডন্ট ওয়ান্ট এনি কেমিস্ট্রি, রাইট, কারণ দে আর ডিভোর্সড কাপল, তো আমি চেয়েছিলাম ওদের কেমিস্ট্রি থাকবে না, তো ওটাও আমার কাছে না একটা খুব একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, যে ওদের অত ভালো কেমিস্ট্রি কী করে কাটে কেমিস্ট্রিটাকে ভাঙবো। তো দ্যাট ওয়াজ আ ভেরি এনজয়েবল, অ্যাজ আ ডিরেক্টর আমি ওটা করতেও খুব মজা পেয়েছি। অ্যান্ড বোথ অফ দেম, দেয়ার তনুশ্রী ইজ সো গুড, আবিরদা ইজ সো গুড, খুব ভালো। ইনফ্যাক্ট আরও যারা বাকি কাস্ট, অনুরাধা, আমাদের মাধুরী, দেবযানীদি, কৌশিক দা, আর্য, সোহেব, সবাই খুব ভালো কাজ করেছে। বাইরে থেকে তোমাকে কীরকমভাবে পারসিভ করা হচ্ছে, ঠিক আছে, সেটা নিয়ে কি কখনো কনসার্ন তৈরি হয় যে আই নিড টু আন্ডারস্ট্যান্ড বাইরের লোকজন আমাকে কীভাবে দেখছে, হোয়াট ইজ মাই ইমেজ টুয়ার্ডস পিপল? মানে ইমেজ মানে আর একটু স্পেসিফিক্যালি আর একটু স্পেসিফিক্যালি ধরো, অ্যাজ এ ডিরেক্টর তোমাকে বেশ কিছু মানুষ চেনা শুরু করেছে, এবং ইন্ডাস্ট্রির মধ্যেই যদি বলি, এই মানুষগুলো তোমাকে কিভাবে পারসিভ করছে সেটা কখনো ভাবনায় এসছে, মানে হোয়াট দে থিঙ্ক অ্যাবাউট মি, হোয়াট ইজ দ্য পারসেপশন দে হ্যাভ অ্যাবাউট মি? আই টোল্ড ইউ আই ডোন্ট, কি এগুলো ওটা নিয়ে- ওদের পারসেপশন। আই এম অলওয়েজ গুড টু পিপল, আমি যাদের সাথে, আর আমি অনেস্টলি আমি নিজেকে একদম আউটসাইডার ট্রিট করি, ইউ ওয়ন্ট সি মি এনিওয়্যার, যেখানে যতটুকু যাওয়ার দরকার অতটুকুই যাই, আমার মানে আই এম অ্যাওয়ে ফ্রম অল দিস, আমি জাস্ট ছবিটা করি, বাড়ি যাই, মানে সেটে যাই, ছবি করি, বাড়ি চলে আসি। আই এম আ ভেরি ক্লোজ নিট গ্রুপ আছে আমার, আমি ওর মধ্যেই থাকি, আমি খুব ফিল্ম ইন্ডাস্ট্রির বন্ধু বান্ধব আছে? হ্যাঁ হ্যাঁ, দেখো একটা পয়েন্ট অফ টাইম তো তুমি এত ইন্টারাক্ট করো ফিল্মের এর মধ্যেই তোমার হয়ে যায়। তো আমার বেস্ট ফ্রেন্ড যে আমার স্কুল ফ্রেন্ড, সে উই হ্যাভ বিন সেম ক্লাস সিন্স 8th গ্রেড, আশীর্বাদ, তো আমি ওর একসাথে লিখি, সো হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তো ইজ মাই লাইক মাই ব্রাদার ফ্রম আনাদার, মাই মানে ওই ভাই, একদম ভাইয়ের মতোই, ভাই বলতে পারো। তো আছে, তারপর সৌমিতা, মানে সানি, প্রীতম, মানে আমার ছোট্ট গ্রুপ, অনুরাধা ইজ এ গুড ফ্রেন্ড, আর অফকোর্স যাদের সাথে আমি কাছে, তনুশ্রী, পাউলিদি, স্বস্তিকাদি, অর্পিতা, ওরা তো আছেই ভালো একটা সার্কেল, মানে যখন কিছু হয় আমি ওদের আই গো টু দ্যাম, টক টু দ্যাম। না, আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো অনেককেই প্রশ্ন আমি জিজ্ঞেস করেছি, তার কেউই সেভাবে, এক একজনের একটা পার্সপেক্টিভ আছে। ইন্ডাস্ট্রির মধ্যে, কাজের মধ্যে থেকে বন্ধুত্ব, মানে রিয়েল বন্ধুত্ব তৈরি হতে পারে বলে মনে হয় তোমার? ট্রিকি কোয়েশ্চেন, কি বলি বলো তো, এটা না হবার কি আছে, তো দুটো আমাদের কি ইন্ডাস্ট্রিতে ভালো বন্ধুত্ব কি আমরা দেখি না, আছে তো অনেকেই তো খুব ভালো বন্ধু, দেখে তো তাই মনে হয়, এবার আমি জানি না ইন্টারনালি কী ব্যাপার। আমার অনেস্টলি ইন্ডাস্ট্রির মধ্যে সেরকম কোনো বন্ধু তো সেরকম ভালো লাগা আছে, হ্যাঁ আছে 2-4 জন, বাট হ্যাঁ এটা তো ডিপেন্ড অন ইন্ডিভিজুয়াল। আমার মনে হয় না এটা ইন্ডাস্ট্রি, কারণ ইন্ডাস্ট্রির বাইরেও আমরা একটা কি ইন্ডাস্ট্রি ভাবছি, ওটা একটা আইটিও তো একটা ইন্ডাস্ট্রি, ওটাও তো একটা ইন্ডাস্ট্রি। এবার আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, ইন্ডাস্ট্রিতে স্বাভাবিকভাবে আমরা বেশি ইন্টারাক্ট করছি, এই জন্য ওখানেই আশেপাশে তোমার পিয়ার গ্রুপটা ওটাই হয়ে উঠছে। তো দুটো মানুষ যদি তাদের মধ্যে যদি একটা অনেস্টি থাকে, একটা সিনসিয়ারিটি, ওয়াই নট? বাট হ্যাঁ, বাট কতটা হয় সেটাই প্রশ্ন, সেটা নিয়ে তুমিও শিওর নয় আর মানে তুমি ফিগারিং আউট, I'm figuring out a lot of things actually. বেশ দেখো, এটা তো আমার মনে হয়, আমি যতটুকু রিয়েলাইজ করেছি অ্যাজ এ ফিল্ম মেকার, যে শেষ দিন অবধি লার্নিং শেষ হবে না, এবং প্রত্যেক দিন আমার মনে হয় কত কি শেখার আছে, মানে সময় কম আছে বলে মনে হয়। একদম অ্যাবসলিউটলি, কত কিছু, আরে এতগুলো কি ভাবলো কি করে। আমার তো ইন্ডাস্ট্রিতে রঞ্জন দা ইজ এ ভেরি গুড ফ্রেন্ড, ফিল্ম মেকার রঞ্জন ঘোষ ইজ এ ভেরি ডিয়ার ফ্রেন্ড। রঞ্জন দা আমরা অনেক সাথে ফেস্টিভ্যাল ট্রাভেল করেছি, আমার খুব ভালো পটে, খুব মানে খুবই ভালো বন্ডিং।
তো আমি না অত ভাবি না অ্যাকচুয়ালি কার সাথে, যার সাথে আত্মিক ওই একটা না আত্মিক সম্পর্ক হয়ে যায়, আর এটা না যার সাথে কাজ করেছি আমার তাদের সাথে একটা অদ্ভুত ভাবে ভালো সম্পর্ক হয়েই গেছে। সেটা তো হয়েই যায়, হয়েই যায়। একটা কাজের জন্য সবাই মিলে একসাথে একটা ভালোবাসা দিলে ওটা হয়েই যায়, একটা কমন পয়েন্ট তৈরি হয়ে যায়। আমার টিম, আমার জয়দা যে আমার সিনেমাটোগ্রাফার জয়দাকে আমি ট্রিট হিম অ্যাজ মাই এল্ডার ব্রাদার, আমার মিউজিক ডিরেক্টর তো আমার সুজয়দা আমার খুব ক্লোজ, মানে আমার যারা টিম, অ্যান্ড আই নেভার ব্রেক, আমি আমার সেম টিম নিয়ে ডে শর্ট ফিল্ম যেই টিম থেকে মানে আমার ডিফ্রিজ ওই টিম নিয়ে আমি কাজ করছি। আচ্ছা, মানে তোমার টিম না আমি কখনো আমি ভাই টিম বানাতেই তো লোকেদের সারা জীবন লেগেছে, আমি টিম ভাঙবো কেন? আর্টিস্টদের নিয়ে আমি এখন একটু এক্সপেরিমেন্ট করছি, আরও অনেকের সাথে আমার কাজ করার ইচ্ছা আছে, আমার উইশ লিস্টে আছে কলকাতা থেকে একটা। প্রায় আমরা অনেক কিছু নিয়েই কথা বললাম, এবার শেষে একটা জিনিস তো বলতেই হয়। দেখো, তুমিও একজন পরিচালক, আমিও একজন পরিচালক, আমরা একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি যেটাকে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি বলা হয়। এটা নিয়ে চারিদিকে প্রচুর বিভিন্ন রকম কথাবার্তা হয়, লোকে মানে উঠতে বসতে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে খিস্তি ফিস্তি করে চলে যাচ্ছে, খারাপ খারাপ বলে চলে যাচ্ছে। হাউ ডু ইউ সি এই মুহূর্তের অবস্থা এবং হোয়াটস ইউর আইডিয়া, মানে তুমি কি ভাবো? Another tricky question. Yes, it is a tricky, but আমি খুব নর্মালি জিজ্ঞেস করেছি তোমাকে, জাস্ট একটা বলো এটা তো ঠিকই এখন। ট্রু, এখন তো সত্যি। ইনফ্যাক্ট আমি আমার নিজেরই খারাপ লাগে, আমার নিজের ছবি অব্যক্ত নিয়ে আমি অনেকটা ট্রাভেল করেছি, যখন আমি এবার ডিফ্রিজ নিয়ে আমি অনেকটা ট্রাভেল করলাম, মানে অনেস্টলি বাংলা ছবি নিয়ে এখন কেউ বলা বলিই করে না। ইটস ভেরি স্যাড, আই ফিল সো ব্যাড। আচ্ছা, এটাও ফেল্ট। হ্যাঁ অ্যাকচুয়ালি মানে আমাকে মানে আমরা সেই ওই সত্যজিৎ রায় মীনাজ ওই যুগটাতেই বেরোতেই পারলাম না, কিছুটা ডেফিনেট ঋতুদা, অপর্ণা সেন বেরোতেই পারলাম না আমরা। দ্যাটস ভেরি স্যাড ফর অল অফ আস অ্যাজ এ কমিউনিটি। ইটস ভেরি স্যাডনিং, ইটস ভেরি অ্যালার্মিং অলসো। আমি নিজেকেও বলছি, আমি নিজেকেও ওর মধ্যে ফিট ইন করছি। বাট কোথাও গিয়ে কী বলো তো, কোথাও গিয়ে আমাদের এই পুরো সিস্টেমটাই, আমাদের এই যে ওটিটি যে আসছে, বাংলা ছবি আজকাল দেখো একটা বাজেটের মধ্যে আমাদের বেঁধে দেয়, বাট আমরা প্রডিউসারকেও ব্লেম করতে পারি না, তাদের রিটার্নটা কোথায়? কারেক্ট। একটা তো ইকুইলিব্রিয়াম থাকতে হবে, নাহলে কী করে হবে? আজকে না আমি আমার ক্রিয়েটিভিটি করলাম, ছবি বাড়লাম, তো রিটার্নটাও তো দরকার, সেই রিটার্নটার অ্যাসিওরেন্সটাও তো আমরা দিতে পারছি না। তো অ্যাজ এ ইন্ডাস্ট্রি পুরো মানে এটাই চেঞ্জ হতে হবে, সিস্টেমটা একটু চেঞ্জ হতে হবে। তোমার কি আশা আছে এটা চেঞ্জ হবে? দেখো আশা তো রাখতেই হবে, হোপ ইজ দ্য থিং ওয়ান শুড হ্যাভ। আশাই যদি চলে যাই তাহলে তো আর কি হবে, আশাটাই তো আছে। আমি সব সময় বলি, আর আমি মনে করি সব রকম ছবি কোএক্সিস্ট করুক। হ্যাঁ, আমারও তাই মনে হয়, সব রকম ছবির হোক। আর দর্শককে আমি একটু বলবো, মানে বাংলা ছবিটা প্লিজ একটু দেখুন। মানে এই আমরা এত বড় বড় বলি যে এই সাউথের ছবিগুলো আসছে, আজকে যখন বাংলা বড় বড় বিগ বাজেট কমার্শিয়াল ফিল্ম, তখন ওগুলো তো দেখা হচ্ছে না, ওগুলো তো ইকুয়াল এন্টারটেইন করা হচ্ছে, তখন ওই ছবিগুলো থেকে হলে গিয়ে দেখছে না। রাইট, এটা এখানে সেম রিমেক ছবি দেখছে, কিন্তু মানে ইটস ভেরি স্যাড। অডিয়েন্সেরও কিছু রেসপন্সিবিলিটি ছবিটা, অফকোর্স ডেফিনেটলি, মানে ওদেরকেও তো একটা চান্স আমাদেরকেও দিতে হবে যে ছবিটা একটু এসে দেখো, তারপর ইউ ডিসাইডেড ফর ইয়োর সেলফ ভালো না খারাপ, হোয়াট এভার, এভরিবডি ইজ এন্টাইটেল দেয়ার ওন জাজমেন্ট। বাট আর আমি মনে করি সব রকম ছবি, কোনো ছবিকে বক্সে ফেলো না। ইনফ্যাক্ট আমার মনে হয় এই প্রকিউরমেন্টের জায়গা থেকেও চ্যানেল বা ওটিটি সব রকম ছবি, কত ইন্ডিপেন্ডেন্ট ছবিও তো হচ্ছে না, ওগুলো যেমন বিগ বাজেটের সাথে ওগুলো, তাহলেই তো একটা সিনার্জি তৈরি হবে, একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট যাবে, সব রকম ছবি থাকবে, যেটা আমাদের গোল্ডেন এরা, আমাদের সব রকম ছবিই তো ছিল আমাদের একটা টাইমে, একটা লাঠি হতো আবার একটা অসুখও হতো। রাইট, একদম। বেশ, আমরা বেশ কিছুটা সময় আমি এবং অর্জুন মিলে একটা অনেক কিছু বিষয় নিয়ে ওর ইন্টারনাল প্রসেস বোঝার চেষ্টা করলাম, ওর আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ বোঝার চেষ্টা করলাম। সবচেয়ে বেস্ট লাগলো, লাইফকে সিরিয়াসলি নেওয়ার মতো কোনো চাপ নেই ভাই, অত সিরিয়াসলি নিও না লাইফকে, বিন্দাস থাকো, নিজের মনের থেকে যদি কিছু করতে ইচ্ছা করে সেটা করলে বেস্ট হবে, দ্যাটস ফর শিওর। সেটা আমিও রিয়েলাইজ করেছি অর্জুনের কথাতেও। এবার লাইফে তো দেখো মানে কাজও তো করতে হবে, ইটস ব্রেড এন্ড বাটার, একদম তাই, কাজ তো করতে, বাট হ্যাঁ, বাট অলওয়েজ হ্যাভ দ্যাট ডেডিকেশন, দ্যাট প্যাশন, কিপ দ্যাট প্যাশন অ্যালাইভ অলওয়েজ টিল ইওর লাস্ট ব্রেথ। মানে যতটাই ব্রেন দিয়ে কাজ করো, দ্য হার্ট শুড বি দেয়ার, অফ কোর্স 200%। ওইটা, এটাই আমার মনে হয় এই পুরো আড্ডাটার মধ্যে থেকে আমরা একটা কনক্লুশন যদি বলি বা একটা ওয়ান লাইনার বলি যদি, তাহলে সেটা বের করতে পারলাম। অর্জুনের সঙ্গে আড্ডা মেরে একটা জিনিস আমার মনে হলো, তোমার ছবি দেখেও মনে হয়েছে যে তোমার মধ্যে একটা গল্প বলার যে ইচ্ছেটা সেটা তো আছেই, তার সঙ্গে আমি যাতে ওইটাতে কোনো ওই গল্প বলার ইচ্ছেটাতে কোথাও ডিসঅনেস্ট না হয়ে যাই,
এই জিনিসটা শুনে সত্যি খুব ভালো লাগলো, কারণ আমিও সবসময় নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতে থাকি যে না বস, আমি যে গল্পটা বলতে চাই সেটার প্রতি আমি রিজনেস হচ্ছি না তো, আমার প্রতি আমি রিজনেস হচ্ছি না তো, আমার মাথায় কোনো শর্ত চলছে না তো। তো এইগুলো থেকে বেরোনোই অ্যাকচুয়ালি আমাদের আমরা যারা এই ধরনের কাজ করি, উইচ ইনভলভস ইমোশন, উইচ ইনভলভস আদার পিপল, ক্রিয়েটিং আদার পিপল, আদার ক্যারেক্টার্স, আমাদের এই সমস্ত ডিলেমা বোধহয় নিয়েই চলতে হবে এবং আমাদের সেলফ ডাউটও নিয়ে চলতে হবে, আমাদের সেলফ অ্যাওয়্যারও হতে হবে, সেলফ অ্যাওয়ারও হতে হবে, সেলফ ডাউটও নিয়ে চলতে হবে, অ্যাট দ্য সেম টাইম একটা রিএনফোর্সমেন্টও করে যেতে হবে যে ইয়েস, একটা পয়েন্টে দেয়ার শুড বি এ জাজ যে দাঁড়িয়ে অন্তত এইটুকু বলতে পারে, কনভিকশনটা নিয়ে বিশ্বাস করে অনেস্টলি এটা করে দাও, কারণ ভালোর কোনো শেষ হয় না, ভালোর কোনো একদমই। আর হু ডিসাইডস কি? এক্স্যাক্টলি, সাবজেক্টিভ এক্স্যাক্টলি। সো যেটা তোমার মন বলছে বা আমাদের মানে আমার মনে হয় প্রত্যেকের ক্ষেত্রেই মন থেকে যেটা সত্যি বেরোয়, আমার মনে হয় সেটা মন অবধি পৌঁছয়। একদম, খুব ভালো বললে, মন থেকে যেটা বেরোয় মন অবধি পৌঁছায়। তো আমরা আজকে একটা মন থেকে সোল কানেকশন করলাম, সোল কানেকশন, আমাদের মনে হয় আমাদের সোলটা কানেক্টেড হয়েছে। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি অরুণাভ, আমি তোমার পডকাস্ট দেখেছি, তো থ্যাংক ইউ ফর হ্যাভিং মি, আমারও খুব 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 ভালো লাগলো। থ্যাংক ইউ ফর কামিং, এবং খুব খুব যাকে বলে এটা আমার বাড়ির লিভিং রুম, আমি লিভিং রুমে বসে ঠিক যেরকম আড্ডাটা মারি ঠিক সেই আড্ডাটাই হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং আমরা যেরকম বিভিন্ন রকম পার্সপেক্টিভ ক্রিয়েট করার চেষ্টা করি সোল কানেকশন পডকাস্ট দিয়ে, এবং একটা কোথাও একটা পজিটিভিটি ছড়ানোর চেষ্টা করি, সেটা আমার মনে হয় ফুললি আমরা করতে পেরেছি এই পডকাস্টে। আজকের জন্য এইটুকুই, কারণ আড্ডাটা চলতে থাকলে চলতেই থাকবে। পরের এপিসোডে দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকুন সোল কানেকশন পডকাস্ট, আর ছড়িয়ে দিন সোল কানেকশন পডকাস্টকে আরও কিছু মানুষের কাছে, যাতে আমাদের মতো করে বা আমাদের মধ্যে দিয়ে আরও কিছু মানুষের কাছে একটু পজিটিভিটি ছড়িয়ে যাক। চারিদিকে তো অনেক কিছু হচ্ছে, তো টাটা, বাই বাই, স্প্রেড পজিটিভিটি, স্প্রেড লাভ, স্প্রেড নলেজ।